কিরে মা, এখনো পড়ছিস? জি আম্মু, আপনার ছেলে কতগুলো ম্যাথ দিয়ে গেল, সেগুলোই দেখছি। আচ্ছা, সেগুলো পরে দেখিস। চল দুজনে মিলে টিভি দেখি গিয়ে। আচ্ছা মেঘ, তোর জন্য পপকর্ন বানিয়ে নিয়ে আসি। পপকর্ন খেতে খেতে দুজন টিভি দেখবো আর জমিয়ে গল্প করব। আম্মু, আপনার করার দরকার নেই, আমি করে আনছি। ওই চুপ করে বস তো, তোর কিচ্ছু করা লাগবে না, আমি আছি কি করতে। চুপ করে বসে টিভি দেখ। কিছুক্ষণ পর উনি পপকর্ন বানিয়ে নিয়ে আসলেন। পপকর্ন নিয়ে যেই না খাওয়া শুরু করলাম, হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার বাম হাতের ব্যান্ডেজটা দেখে অস্থির হয়ে গেলেন। তোর হাতে কি হয়েছে রে মা? আম্মু, কিছু না, কালকে হঠাৎ করে পড়ে যেতে গিয়েই আমার হাতটা কাঁচের জগটা লেগে ভেঙে যায়, আর আমি ফ্লোরে পড়ে যাওয়ায় কাঁচের টুকরোটা আমার হাতে গেঁথে গিয়েছিল। মেঘ, একটু খেয়াল করে হাঁটাচলা করতে পারিস না? দেখ তো, কি কাণ্ডটাই না বাঁধালি। ব্যথা করছে না খুব? আরে ব্যথাটা কিছুই করছে না, এই ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে, টেনশন নিও না তো। চলো পপকর্ন খেতে খেতে টিভি দেখি। আমার শাশুড়ি মা আর আমি পপকর্ন খেতে খেতে টিভি দেখছি, আর তার সাথে আমার বান্ধবীর সুলভ আচরণ লেগেই আছে। 2 ঘন্টা পর, আচ্ছা তুই বস, আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজটা শেষ করি গিয়ে। আম্মু, আমিও আসি। না, তোর লাগবে না, তুই টিভি দেখ না। আম্মু, তোমার ছেলে বলে গিয়েছে যেন রান্নার কাজে সাহায্য করি। তনয় কথা বলে গেছে, কিন্তু তোর হাতের ব্যান্ডেজ বাঁধা দেখলেই আমার ছেলের আক্কেল জ্ঞান কেমন। শুধু ভার্সিটির টিচার হলেই হয় না, কিছুটা বুদ্ধিশুদ্ধিও থাকা লাগে। আম্মু, আমার বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে তো না। তাছাড়া আমি ঠিক করে নিতে পারবো। আচ্ছা তাহলে আয়, তুই এই সবজিটা কাট, আমি ওই দিকটা দেখছি। আচ্ছা। সবজি কাটতে গিয়ে শয়তানটার কথা আর বকাবকিগুলোর কথা মনে পড়ে গেল। সেগুলো ভাবতে গিয়েই এবার আমার ডান হাতের তালুতে ছুরি লেগে হাতটা কেটে ফেললাম। কি ব্যাপার, ডিনার করতে যাবে না? আমি আজকে খাবো না, আপনি খেয়ে নিন না। কেন খাবে না কেন, শরীর খারাপ নাকি? না, এমনিতেই খেতে ভালো লাগছে না। আজব, খেতে ভালো লাগবে না কেন? শরীর খারাপ না, খেতে ভালো লাগছে না, এটা কেমন ধরনের কথা? চলো খেতে চলো। একেবারে হাত ধরে নিয়ে যাচ্ছেন। আহ, হাতে ব্যথা লাগছে তো। কি ব্যাপার মেঘ, তোমার ডান হাতে কি হয়েছে? তোমার ডান হাতের তালুতে ব্যান্ডেজ কেন? বলো, তোমার হাতে কি হয়েছে? জবাব দিচ্ছ না কেন? এবার কি সত্যি সত্যি গালে একটা থাপ্পড় বসিয়ে দিব? সবজি কাটতে গিয়ে না কেটে গিয়েছে। তো এখানে রান্না করার কি হলো? আপনি বকা দিলেন কেন? তো করবোটা কি শুনি? প্রশ্ন করলে জবাব দাও না। বাসায় হাত কেটে বসে থাকো, আমার সংসারে 2 দিন হলো না এসেছো, এতেই হাত পা কেটে বসে আছো। এগুলো সহ্য করার মতন? কালকে এতগুলো বকা দিলাম, কিন্তু কি লাভ হলো? এক কান দিয়ে ঢুকাও, আরেক কান দিয়ে বের করো আমার কথা। এবার বলো, এখন আমি কি করব? রাগে আমি তোমাকে এতগুলো বকা দেই কি এমনি এমনি, বুঝতে পারছো এবার? নিজের হাতে রাতেও খাইয়ে দিলাম, সাথে ফ্রি বকা তো আছেই। রাতে ঘুমানোর সময় ওনার বুকে জোর করে শুইয়ে দিলেন। ঘুমাতে গিয়েও তিনি শুয়ে শুয়ে লেকচার দিতে থাকলেন। মেঘ এটা করবা না, মেঘ ওইটা করবা না, সাবধানে চলবা, কোন কাজ করার সময় তাড়াহুড়ো করবা না। দেখো, আমার কথা না শুনলে দেখা যাবে কালকে আবার পেট কেটে বসে আছো। এইসব লেকচার তিনি এক এক করে আমাকে শুনিয়ে যাচ্ছেন। কান পুরো ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কথা বলায় কোনো ব্যথা বা কষ্টের লক্ষণ দেখছি না। ঘুমাতে আসছি নাকি ওনার ক্লাস করতে আসছি, আমি নিজেই কনফিউজডে পড়ে গেলাম। এদিকে ঘুমে আমার চোখ নেমে এসেছে, কখন যে ঘুমিয়ে গেলাম তা আর বলতে পারলাম না। সকালে উনি উঠে আমাকে কয়েকবার ডাকলেন, কিন্তু আমি চোখ মেলে তাকাতে পারছি না। জানি না কেন জানি শরীরটা খুব খারাপ লাগছে। মেঘ, কি হয়েছে তোমার? কতক্ষণ ধরে ডাকছি, উঠছো না যে? শরীর খারাপ নাকি? এই বলে আমার কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে আমার গাটা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে উনি আমার কপালে ভেজা কাপড়ের পট্টি দিয়ে অনেকক্ষণ ধরে আমার সেবা করলেন। তারপর আমার শাশুড়ি মাকে ডেকে আনলেন। মা, মেঘের জ্বর হয়েছে, তুমি তাড়াতাড়ি ওকে কিছু খাইয়ে দাও। আমি এক্ষুনি ভার্সিটিতে কল করে আজকে ছুটি নিয়ে নিচ্ছি, আজকে আর ভার্সিটিতে যাব না। শাশুড়ি মা অনেকক্ষণ ধরে আমাকে খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু জ্বরের কারণে কিছুই মুখে নিতে পারছি না। মা, তোমার বৌমা খেয়েছে কি? না রে, কিছুই মুখে নিচ্ছে না মেয়েটা। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ রে, আমিও থাকি। না, তোমার থাকা লাগবে না, আমি ওকে দেখে নিতে পারবো। তুমি বরং রুমে গিয়ে রেস্ট নাও। তনয়, ওকে খাইয়ে আর মেডিসিন দিয়ে আমার রুমে একটু আসিস তো, কিছু কথা ছিল। আচ্ছা। মেঘ, কিছু খেয়ে নাও,
না হলে মেডিসিন খাবে কেমন করে? খেতে পারছি না, খেতে খারাপ লাগছে। খারাপ লাগলেও খেতে হবে, প্লিজ একটু খেয়ে নাও। অনেকক্ষণ লাগিয়ে আমাকে খাওয়ালেন, এরপর মেডিসিন দিয়ে আমাকে বললেন, তুমি এখন রেস্ট নাও, আমি একটু পরে আসছি। মা কিছু বলবে? হ্যাঁ তনয়, তোকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখ, মেঘ এখন তোর বউ, স্বামী হিসেবে ওকে শাসন করবি, ভালো কথা। তাই বলে কথায় কথায় ওকে ধমক দিয়ে কথা বলা, এটা কিন্তু ঠিক না। তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? তোর রাগের কারণে সেদিন মেঘের হাতটা কেটেছে। আজকে রান্না করতে গিয়ে কি ভাবতে গিয়ে যেন ওর ডান হাতটা কাটলো। হাত কেটেছে তাই বলে ওর উপরে রাগ দেখিয়ে ওকে কালকে অনেক কথা শোনালি। জানি তোর মাথাটা তখন ঠিক ছিল না, কিন্তু সেটা একটু ভালোভাবে বোঝালে তো হতো। মেঘের সাথে ওর মা বাবা এত জোর করে ধমক দিয়ে কথা বলে না কখনো। তোর বউ বলে ওকে কথায় কথায় ধমকের উপরে রাখবি, সেটা মানার মতো নয়। আর তোর কারণেই মেয়েটার গায়ে আজকে এত জ্বর উঠলো। দেখ, আমি তোকে যতটুকু জানি, তুই কারোর উপরে এতটা রেগে কথা বলিস না। মেঘ তোর বউ বলে ওকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য এইসব করছিস তা আমি জানি, কিন্তু বউকে তুই তোর নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করছিস তা আদৌ কি সঠিক? দেখ, যখন ভুল করবে ওকে বোঝাবি যে এই কাজটা ভুল, কিন্তু গুরুতর অপরাধ করলে ওকে বকা দেওয়ার ওপরে রাগ কর দেখানোর অধিকার তোর আছে। তাই বলে সবসময় এই ধারা চলবে তা ঠিক নয়। এতে হিতের থেকে বিপরীত হবে। পরে দিয়ে দেখা যাবে ওকে তুই তোর নিয়ন্ত্রণে রাখতে পারছিস না, ওকে হারিয়ে ফেলার সম্ভাবনাটাই বেশি থাকবে। এত ধমক আর বকাঝকা না করে ওর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে দেখবি তোদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো থাকবে। আর মেঘও তোর কথা শুনবে। কাউকে নিজের বশে আনতে হলে প্রথমে তার সাথে বন্ধুত্ব করতে হয়। এটাই সবচেয়ে শ্রেয় পদ্ধতি। বন্ধুত্ব করে শত্রুকেও বশে আনা যায়, আর তুই মেঘকে এই পদ্ধতি ব্যবহার করে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবি না, তা কেমন করে হয়? বন্ধুত্বপূর্ণ আর ভালো সম্পর্ক থাকলে তা মনের মধ্যে এক ধরনের অনুভূতি, ভালো লাগা আর মায়া জিনিসটা কাজ করে। আর তা থেকেই মানুষের ওকে অপরের প্রতি ভালোবাসাটা জন্মে। তুই যদি মেঘের মধ্যে সে বন্ধুত্বপূর্ণ আর মায়ার বাঁধন তৈরি করতে পারিস, দেখবি ও কোনোদিনও তোর কথার অবাধ্য হবে না, আর ওকে হারানোর ভয়টাও তোর থাকবে না। জি মা, আমি বুঝতে পেরেছি। আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন মেঘের কাছে যা। হুম। শুন তন্ময়। হ্যাঁ মা বল। তুই কি মেঘকে আরো আগে থেকে চিনতি? না, আমাদের ভার্সিটিতে যেদিন থেকে ওর ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি সেদিন থেকেই চিনি। হঠাৎ এই প্রশ্ন? না, আমি ভাবলাম আরো অনেক আগে থেকে ওকে চিনিস তুই, তাই এই প্রশ্ন করলাম। আরে না মা, কি যে বল না, আরো আগে থেকে কেমন করে? ও আচ্ছা। জ্বর কমানোর জন্য আমার কপালে কাপড়ের পট্টি দিয়ে আমার সেবা করতে লাগলেন। আস্তে আস্তে জ্বর কমতে লাগল, কিন্তু শেষ রাত্রে খুব খারাপ লাগছিল, কেমন যেন ছটফট করছিলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙল আমার, এখন মোটামুটি ভালো লাগছে, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে। চোখ খুলে দেখি উনি একটা চেয়ারে ঘুমাচ্ছেন। পানির তৃষ্ণা পেয়েছে খুব। আমার পাশের টেবিলে রাখা পানির গ্লাসটা হাত দিয়ে ধরতে গিয়ে গ্লাসটা শব্দ করে ফ্লোরে পড়ে গেল। আর তখনই স্যার জেগে উঠলেন। মেঘ আমাকে ডাক দিতে। না, আপনি ঘুমাচ্ছিলেন তাই ভাবলাম আপনাকে ডেকে কষ্ট দেওয়ার দরকার নেই। এই কথা বলে উনার চোখের দিকে তাকালাম। চোখ দুটি লাল হয়ে ফুলে আছে। তার মানে উনি সারা রাত ঘুমাননি। নাও পানি নাও। জি। এই 2 দিন উনি আমার খুব সেবাযত্ন করলেন। এই রাগী লোকটা আমার এত যত্ন নিবে আমি তা ভাবতে পারিনি। এখন জানি না কেন উনার প্রতি একটু মায়া জন্মাচ্ছে। মেঘ, তোমার আম্মু কল দিয়েছে, নাও কথা বল। হ্যালো আম্মু। হ্যাঁ রে মা, ভালো আছিস?
হ্যাঁ আম্মু ভালো, তুমি? বাবা কেমন আছে? আমি তোর বাবা দুইজনেই ভালো আছি। আচ্ছা, শুন জামাইকে নিয়ে বাড়িতে আয়। না মা, এখন পসিবল না, স্যারের কোন ছুটি নেই। কি তুই জামাইকে এখনো স্যার বলে ডাকস? হে হে হে, কই না তো, আমি স্যার বলিনি, বলছি জামাই, না মানে তোমাদের জামাইয়ের ছুটি নাই। এরপর আরও কথা বলে জানতে পারলাম স্যার সবসময় উনাদের খোঁজখবর নেন। বিয়ের পর আমার মোবাইলটা সাথে করে আনিনি, তাই এতদিন নিজ থেকে ওদের খোঁজখবর নিতে পারেনি। স্যারের মোবাইল থেকে মাঝে মাঝে আমি খোঁজ খবর নেই। মোবাইলে অনেকক্ষণ ধরে মা স্যারের প্রশংসা করলেন। এইরকম ভালো ছেলে আজকালকার যুগে পাওয়া নাকি খুব কষ্ট। আরও কত কি। কথা বলা শেষ করে দেখি স্যার আমার পাশে বসে আছে, রাগী মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওমা, এটা কি? একটু আগে তো দেখলাম হেসে হেসে আম্মুর সাথে কথা বলছে, হঠাৎ কি এমন হলো যে এত রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে? আপনি ঠিক আছেন তো? না, ঠিক নেই, তোমার কারণে কোনোদিনও ঠিক থাকতে পারবো না। মানে আমার কারণে আমি আবার কি করলাম? এরপরে মনে পড়ল, সেটা কি করলাম? আমি মা এর সাথে কথা বলার সময় স্যার শব্দটি বলেছিলাম, আর সেটা তিনি শুনে ফেলছেন, সেজন্য এত রাগ। রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। উনার এই লাল চোখ দেখে মনে হচ্ছে এই লাল চোখের আগুন দিয়ে আমাকে ভস্ম করে দিবে। এবার আমি জানি কতগুলো বকা খাবো, তাই চোখ বন্ধ করে বকা খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। কিন্তু এখনো তিনি বকা দিচ্ছেন না। উনার তো এরকম ঠান্ডা থাকার কথা না। চোখ খুলে দেখি উনি আমার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর কিছু না বলে চলে গেল। কি ব্যাপার, এটা কি করে সম্ভব? উনি আমাকে বকা না দিয়ে চলে গেলেন কি করে সম্ভব এটা? আজকে বিকালে ছাদে আসলাম, এর আগে কখনো ছাদে উঠিনি। অনেক বড় ছাদ। একা একা বসে বসে গান গাচ্ছি। হঠাৎ আমার কাঁধে কারো স্পর্শ পেলাম। দেখি একটা ছোট্ট মেয়ে। এল যে, তুমি কে? আমি। হুম, আমি মেঘ। তুমি? আমি সানজামণি। তাই, তুমি তো খুব মিষ্টি মেয়ে। এই বলে ওকে আমার কোলে তুলে নিলাম। অনেক কথা বললাম ওর সাথে। কি সুন্দর করে মেয়েটা কথা বলে, শুনতে খুব ভালো লাগে। কথায় কথায়ও বলল, তুমি কোল তলায় টাক, 3 তলায়। তুমি টিল তলায়, ওলখানে এক আক্কেলটাকে। তুমি জানো উনি আমাকে কট্ট আদর কলে। আম্মাকে প্রতিদিন চকলেট দেয়। ও মা, তাই নাকি? সবার সাথে হাসিমুখে কথা বলে পিচ্চিদের চকলেট কিনে দেয়। কিন্তু আমার বেলায় শুধু বকা আর চকলেট তো কোনোদিনও কিনে দেয় না। আচ্ছা, তাহলে আমিও তোমাকে প্রতিদিন চকলেট কিনে দিব। সত্যি? হুম, সত্যি। এই বলে ওর গুলিমুলো গাল দুইটা টিপে দিলাম। তুমি খুব ভালো। তুমিও খুব ভালো সানজামণি। মেঘ জি, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ও মা, শয়তানের মুখ থেকে এত ভালো কথা! নিশ্চয় কোন গন্ডগোল আছে দেখতে হচ্ছে ব্যাপারটা। হঠাৎ এই কথা? না, মানে আমি চাইছি আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক। আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি। এত ভালো কেমন করে? এরকম হা করে তাকিয়ে আছো কেন? দেখ, আমি এত ভনিতা করতে পারি না। তোমাকে স্পষ্ট করে এটাই বলতে চাই যে আমার মনে হয় এইভাবে আমাদের সম্পর্কটা বেশি দূর আগানো সম্ভব নয়। যদি আমরা একে অপরের বন্ধু হয়ে যায় তাহলে দেখবে আমার সাথে মিশতে তোমার সহজ হবে, আমাকে আরো ভালো করে জানবে বুঝবে, তাহলে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো ভালো আর মজবুত হবে। হবে আমার ফ্রেন্ড। আচ্ছা, হতে পারি এক শর্তে। শর্ত? হুম, শর্ত।
কি শর্ত? আমার জন্য কালকে অনেকগুলো চকলেট আনতে হবে। আর শুধু কালকের জন্য নয়, প্রতিদিন আমাকে চকলেট এনে দিতে হবে। ও মা, তুমি পিচ্চি বাচ্চা নাকি? 4 তলার পিচ্চি মেয়ে। সাঞ্জামণি চকলেটের কথা বললে মানা যায়? দেখুন, এত কিছু বুঝি না। চকলেটের বেলায় নু বড় নু ছোট, এর বেলায় সবাই সমান। আমার ফ্রেন্ড হতে চাইলে এই শর্ত মানতে হবে, আর না হলে নাই। ও বুঝছি, চকলেটের বিনিময়ে ফ্রেন্ডশিপ। হুম, আচ্ছা ঠিক আছে। সত্যি কালকে আর প্রতিদিন আমার জন্য চকলেট আনবেন? হুম। খুশিতে উনাকে জড়িয়ে ধরলাম। এমা, এত দেখি পুরা পিচ্ছি। এই বলে আমার 2 গাল টিপে দিলেন। মেঘেটা তুই কি করলি? খুশিতে পাগল হয়ে শেষ পর্যন্ত তুই উনাকে জড়িয়ে ধরলি। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? উনিও দেখি আজকে মুচকি মুচকি হাসছেন, এদিকে আমি লজ্জায় শেষ। আমি যে এরকম কাণ্ড করে ফেলবো ভাবতে পারিনি। আজকের পর থেকে নিজের খুশিকে কন্ট্রোল করতে হবে, না হলে। সকালে উনি ভার্সিটি চলে গেলেন। ঘর গুছাতে গিয়ে টেবিলে রাখা একটি বক্সের উপর চোখ পড়ল। বক্সের প্যাকেট খুলতে গিয়ে দেখি অনেকগুলো চকলেট। বুঝেছি উনি চকলেট এনে রাখছেন। খুব খুশি লাগছে। তার মানে উনি সিরিয়াসলি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন। হিহিহি, স্যার হয়ে ছাত্রীর সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন, নট ব্যাড। আমার শাশুড়িমা রান্নাঘরে কাজ করছে, আর আমি বসে বসে টিভি দেখছি আর চকলেট খাচ্ছি। কলিং বেলের আওয়াজ পেলাম হঠাৎ। দরজা খুলে দেখি পিচ্চি সাঞ্জামণি। ওমা সাঞ্জামণি, তুমি তোমার বাসায়? ছি, খুব ভালো করেছো। এই বলে ওকে কোলে তুলে নিলাম। বল কি খাবে সাঞ্জামণি? মেঘ, আমি ক্ষীর খাবো। ওমা তাই? ক্ষীর খুব পছন্দ কর তুমি? হুম, অনেক পছন্দ করি। আচ্ছা, আমি তোমার জন্য আজকে নিজের হাতে ক্ষীর রেঁধে খাওয়াবো, কেমন? রাতে তোমাকে আমি ডেকে নিয়ে আসব। তুমি খুব ভালো। তুমিও খুব ভালো সাঞ্জামণি। মেঘকে এসেছে রেমা। আম্মু, আমাদের ঘরে ছোট্ট মেহমান সাঞ্জামণি এসেছে। ও আচ্ছা সাঞ্জামণি, তাহলে ওকে নিয়ে খেল, কথা বল। এদিকে আমি রান্নার কাজটা শেষ করে নেই। আচ্ছা আম্মু। এই যে সাঞ্জামণি, তুমি একটু বস, আমি এখনই আসছি। এই নাও কিটকাট চকলেট, আম্মার জনন্য। হুম। খুশি হয়ে চকলেট নিয়ে খাওয়া শুরু করল। আলছা মেঘ, তুমি রান্না কল না? না সাঞ্জামণি, আমার রান্না করতে ভালো লাগে না। কেন? দেখ, আমার আম্মু আর তোমার আঙ্কেল খুব ভালো রান্না করে। এখন আমি যদি রান্না করি তাহলে ওদের হাতের রান্না করা মজার মজার খাবার মিস করব। আমি ওদের হাতের রান্না প্রতিদিন খেতে চাই। আর ওদের হাতের রান্না করা খাবার খেতে ভালোবাসি, তাই ইচ্ছে করে রান্না করি না। ওটাই। হুম, তাই আজকে নিজের হাতে ক্ষীর রান্না করেছি। পাশে শাশুড়িমা ছিলেন। উনার সাহায্যে আমি ক্ষীর বানালাম। শাশুড়িমার কাছ থেকে শুনলাম সারো নাকি ক্ষীর অনেক পছন্দ করে। রাতে সাঞ্জামণিকে আমাদের বাসায় নিয়ে আসলাম। ওকে আমি খাইয়ে দিচ্ছি। এর কিছুক্ষণ পর স্যার টেবিলে আসলেন। ক্ষীর দেখে অনেক খুশি হলেন। ক্ষীর খাচ্ছেন আর প্রশংসা করছেন। মা, খুব ভালো হয়েছে ক্ষীরটা। আমি আজকে রাঁধিনি, বৌমা রেঁধেছে। এরপর আর কিছু বললেন না। চুপচাপ খাচ্ছেন আর মা আর সাঞ্জামণির সাথে কথা বলছেন। বড় আজব লোকটা। আমি রান্না করেছি শুনে আর প্রশংসা করলেন না। একটুখানি প্রশংসা করলে কি এমন হতো? থাক, ওনার প্রশংসা লাগবে না। যার জন্য রেঁধেছি সে অনেক প্রশংসা করেছে, সেটাই অনেক। মেঘ: জি। আমার বউটা আমার পছন্দের খাবার রান্না করেছে, তাতে আমি অনেক খুশি হয়েছি। ভালো হয়েছে ক্ষীরটা। মাঝে মাঝে এরকমভাবে আমার পছন্দের কিছু খাবার নিজ হাতে রান্না করলে আরও বেশি খুশি হব। আচ্ছা।
যাক, সবার সামনে প্রশংসা না করলে কি হয়েছে, গোপনে আমার সামনে তো আমার রান্নার প্রশংসা করলেন। এরপর আমাকে নিয়ে ম্যাথ করতে বসলেন। ম্যাথ করানোর সময় হঠাৎ একটা আজব প্রশ্ন করে ফেললেন। আচ্ছা মেঘ, আমাকে তোমার কেমন লাগে? আমি হা হয়ে উনার দিকে তাকিয়ে আছি। কালকে ফ্রেন্ডশিপের কথা, আর আজকে উনাকে আমার কেমন লাগে। কি ব্যাপার বললে না যে? উনাকে আমার শয়তান আর রাক্ষসের মতন লাগে। সত্য বলা যাবে না, পরে দিয়ে খেপে যাবে, তাই মিথ্যা বললাম। ভালোই, শুধু ভালোই। এমা, উনার আজকে কি হলো? ছাত্রী হয়ে যা বলার দরকার তাই তো বললাম। আচ্ছা বেটা, মনে হয় চাচ্ছে আমি উনার আরো প্রশংসা করি। তাহলে আর কি, আরো একটু বেশি করে মিথ্যা প্রশংসা করি? কিছু বলতে গেলে উনি আবার বলা শুরু করলেন। তোমাদের ডিপার্টমেন্টের প্রিয়া ম্যাডামকে তো চিনো? হ্যাঁ, চিনি। আজকে তোমাদের প্রিয়া ম্যাডাম আমার খুব প্রশংসা করল। তাই আর কি তোমাকে জিজ্ঞাসা করলাম আমাকে তোমার কেমন লাগে। কি, আজকে এত প্রশংসার করার মানেটা কি? না, মানে তেমন কিছু না। আজকে না সবসময় আমার প্রশংসা করে, তবে আজকের প্রশংসাটা আমার মন কাড়ার মন ছিল। আচ্ছা, তো কি কি প্রশংসা করল? এই যে আমি নাকি হ্যান্ডসাম ছেলে, আজকে যে নীল শার্টটা পরে গেলাম সে শার্টটা নাকি প্রিয়ার অনেক পছন্দের। সেটাতে নাকি আজকে আমাকে অনেক ভালো লাগছিল। আমার মতন ছেলেকে ও বিয়ে করতে এক পায়ে রাজি। আমাকে নাকি তোমার ম্যাডামের অনেক অনেক ভালো লাগে। এতই ভালো লাগে যে থাক, বাকিটা তোমার না জানলেও চলবে। কি এত বড় সাহস ম্যাডামের আমার স্বামীকে এইসব কথা বলে? আমার স্বামীর দিকে উনার খারাপ নজর। আর আমার স্বামীও তো কম না। ম্যাডাম একটু প্রশংসা করলো আর অমনিতেই উনাকে নিয়ে ভাবা শুরু করলো, আর এখন বাসায় এসে আমাকে এই প্রশ্ন করে আমাকে উনার কেমন লাগে। আমার স্বামীর মুখ দেখে বুঝতে পারছি উনি এখন প্রিয়া ম্যাডামের সেই কথাতেই বিভোর হয়ে আছে। ছি ছি ছি, পাশে নিজের স্ত্রীকে রেখে আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে নিয়ে, এই যে ভালোই তো, এত ডাকছি উনার কোন খেয়াল নেই। হাতে জোরে চিমটি দিয়ে। আরে মেঘ, এত জোরে কেউ চিমটি মারে দেখছো না? আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ভাবছি। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ জিনিস ভাবছেন তা তো আমি নিজ চোখে দেখতে পারছি। এই তো গুড গার্ল, বুঝতে পেরেছ? এই বলে আমার দুই হাত ধরে বললেন, যতটা বোকা তোমাকে ভাবি ততটা বোকা তুমি নও, অনেক কিছুই বুঝে দেখি আমার বউটা। একটা কথা মনে রাখবে, নিজের প্রিয় জিনিসের দিকে সবসময় কড়া নজর রাখবে যাতে অন্য কেউ তোমার প্রিয় জিনিস কেড়ে নিতে না পারে। আর আরেকটা কথা, প্রিয় জিনিসের উপর অধিকার খাটানোটা শিখ। যদি সঠিক সময়ে সঠিক কাজটা করতে না পারো তাহলে সারা জীবন পস্তাতে হবে। বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? আমার কথাটা ভালোভাবে বুঝার চেষ্টা করবে, দেখিও এই কথা বুঝতে আবার বেশি দেরি করিও না, না হলে সত্যিই অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, ঘুমাতে যাও এখন, আমার আবার একজনকে কল দিতে হবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি উনার জন্য। এতক্ষণ ধরে কার সাথে মোবাইলে কথা বলছেন উনি? প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে, তারপরও কথা শেষ হচ্ছে না, আজব। হ্যালো প্রিয়া, আজকে রাখি। কালকে ভার্সিটিতে আসছি, সেখানে না হয় কথা হবে। বাই। আরে মেঘ, এখনো ঘুমাওনি তুমি? না, ঘুম আসছিল না। বুঝছি, আমার বউয়ের তো আবার আমাকে ছাড়া ঘুম আসবে না। সরি বউ, আসলে কি হয়েছে, প্রিয়ার সাথে কথা বলছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। বেশিক্ষণ তো আর কথা বলেনি। আচ্ছা, 30 মিনিট ধরে কথা বললেন, তারপরও বলছেন বেশি কথা বলেননি। ও দেখছো তুমি, ওর সাথে কথা বললে আমার কোন দিকে আর খেয়াল থাকে না। 30 মিনিট হয়ে গেছে আর আমার কাছে মনে হলো মাত্র 5 মিনিট কথা বলছি। থাক, তুমি ছোট মানুষ, তোমার এত কথা না জানলেও চলবে। এত রাত জেগে লাভ নেই বাবা, কালকে আবার ভার্সিটিতে যেতে হবে। দেরি হয়ে গেলে আবার প্রিয়া রাগ করবে।
প্রিয়া রাগ করবে? আপনি কি প্রিয়া ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, দেরি হয়ে গেলে আপনার প্রিয়া আবার রাগ করবে। হ্যাঁ ঠিক বলছো। জানি না কেন জানি খুব কষ্ট হচ্ছে। উনার প্রিয়া? বাব্বা, ভালোই তো, ঘরে বউ আর বাইরে প্রিয়া। রাগ করে উল্টো দিকে ফিরে শুয়ে রইলাম, আর বান্দর শয়তানটা পিছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কি ব্যাপার আপনার? না কালকে ভার্সিটি আছে, ঘুমান না আর আমাকে ছাড়েন? কোলবালিশ ছাড়া ঘুম আসে না। আমাকে আপনার কোলবালিশ মনে হয়। তো কি, এখন থেকেই তো তুমি আমার কোলবালিশ। এত কিছুর পরও এইসব বলেন, আর রাগ কন্ট্রোল হচ্ছে না, ইচ্ছামতন কয়েকটা কিল ঘুষি দিয়ে দিলাম। আরে আরে, তোমার জামাইকে মেরে ফেলবা নাকি? এই বলে আমাকে তার বুকে টেনে নিলেন। হ্যাঁ মেরাই ফেলবো একেবারে। আমার কাছে কেন আসছেন? কেন যান না আপনার প্রিয়ার কাছে? যান না। যাব তো প্রিয়ার কাছে, কালকে যাব। আবারও প্রিয়া, আরো কয়েকটা কিল ঘুষি লাগিয়ে দিলাম। এই মেয়ে তো দেখি আজকে আমাকে সত্যিই মেরে ফেলবে। মেঘ, তুমি না আমার লক্ষ্মী বউ। জামাইকে কেউ এইভাবে মারে? আচ্ছা আচ্ছা, আর প্রিয়া প্রিয়া করব না, এবার তো থামো বউ। আর যেন আপনার মুখে প্রিয়ার নাম না শুনি। কেন, গায়ে লাগছে? তাহলে আমি কি ভাববো? তুমি আমাকে কি ভাববেন? হ্যাঁ, কোন কিছু ভাবাভাবি নাই, ঘুমাবো এখন। আচ্ছা আচ্ছা, আর ভাববো না। আরো শক্ত করে উনার বুকে আমাকে জড়িয়ে রাখলেন। মেঘ, বলছিলাম যে তুমি তো সারাদিন বাসায় থাক, পরশু তো শুক্রবার। চল পরশুদিন বাইরে থেকে ঘুরে আসি, তাহলে তোমার ভালো লাগবে। আচ্ছা। আমার ভালো লাগা নিয়েও দেখি ভাবছে। কবে থেকে আমার ভালো লাগা নিয়ে ভাবতে শুরু করলো? যাই হোক, আমার ভালো লাগা নিয়ে উনি ভাবছেন, তাই এখন খুব খুশি লাগছে। আচ্ছা, আপনি আমার ভালো লাগার জন্য আমাকে নিয়ে ঘুরতে যাবেন? হুম। আসলে আজকাল মুডটা খুব ভালো যাচ্ছে তাই। তাহলে এই কথা ফাইনাল রইল, তোমাকে নিয়ে পরশু ঘুরতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বললে হবে না, প্রমিস করো আমার সাথে কালকে ঘুরতে যাবে। এতে প্রমিসের কি হলো? আচ্ছা প্রমিস। প্রমিস করছো আমাকে? দেখিও পরে দিয়ে আবার বলিও না যে আমি যাব না। এই মেঘ প্রমিস করলে সে প্রমিসের মর্যাদা রাখে। ওকে দেখা যাবে কালকে। ক্লাস শেষ করে এক মুহূর্তও এদিক ওদিক না তাকিয়ে হাঁটা দিলাম। মেঘ, গাড়িতে উঠো। কথা কানে যাচ্ছে না। মেঘ, শেষবারের মতন বলছি, গাড়িতে উঠো, না হলে কিন্তু এই পাবলিক প্লেসে তোমাকে কোলে করে গাড়িতে উঠাবো। বাধ্য হয়ে গাড়িতে উঠলাম, না হলে আজকে ক্লাসে যে অপমান করলো তাতে গাড়িতে উঠার কোন ইচ্ছায় নেই। একটাও কথা বলেনি উনার সাথে। রাগ কি উনার একার আছে? আমার নেই। বাসায় এসে অনেকক্ষণ কাঁদলাম, কেঁদে মনটা হালকা করলাম। আজকে সামান্য একটা সংজ্ঞা পারেনি বলে এত অপমান। আজকে থেকে ভালো করে ম্যাথ করব। আগেও উনি এমন করত, কিন্তু আমার গায়ে উনার এই করা কথাগুলো ততটা লাগতো না। কিন্তু এখন তো আমি উনার স্ত্রী হই। আপন মানুষকে ক্লাসের সবার সামনে এত অপমান। এইবার ম্যাথে ভালো রেজাল্ট করে উনাকে দেখিয়ে দিব। কারোর সাহায্য আমার দরকার নেই। আমি একাই 100। রাতে রাগ করে খায়নি, আর উনিও খাবারের প্লেট নিয়ে ঘোরাঘুরি করছেন অনেকক্ষণ ধরে। আগে না খেলে জোর করে খাইয়ে দিতেন, কিন্তু আজকে তেমন কিছু করছেন না। হয়তো বুঝেছেন উনারও কোথাও না কোথাও ভুল ছিল। অনেকক্ষণ খাবারের প্লেট নিয়ে ঘোরাঘুরির পর আমার সামনে আসলেন। মেঘ, খেয়ে নাও। আমি খাবো না। আমার কথায় রাগ করেছ? না, আমি কারোর কথায় রাগ করি না। আমি একমাত্র আমার আপন মানুষগুলোর উপর রাগ করি। তার মানে আমি তোমার আপন কেউ না? হ্যাঁ, বললেই হলো, তুমি আমার কেউ না। এত টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করছি এই ফালতু কথা শোনার জন্য? আচ্ছা, আর রাগ করে থাকা লাগবে না, আমি খাইয়ে দিচ্ছি। না, খাবারের উপর রাগ করে লাভ নেই, উল্টো নিজের এই ক্ষতি হয়। আর তোমাকে কি আমি ইচ্ছা করে বকা দিয়েছি? ক্লাসে আমাকে স্যার বলছো কেন?
আর বললাম না ক্লাস থেকে পড়া নিয়ে নিতে, পড়া নাও নি কেন? আপনাকে ক্লাসে স্যার বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আর ওই দিন আমি প্রথম ক্লাস ভালোভাবে না করে চলে আসছি। আপনাকে ওই দিন এই কথা বলে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে ব্যস্ত দেখলাম, প্রিয়া ম্যাডামের সাথে কথা বলছিল, তাই রাগে কিছু না বলে চলে আসছি, এই কথাটা আর বলিনি। আমার কাছে কোন মোবাইলও নেই যে এই কথাটা আপনাকে জানাবো। কিন্তু আপনি আমার কোন কথা না শুনে ওই দিন কত কথা শুনালেন আর আজকে কতগুলো বকা দিলেন। ও এই ব্যাপার, ওই সময় অনেক রাগ উঠে গিয়েছিল তাই এত বকা দিয়েছি। কিন্তু তোমারও দোষ আছে। আবারও আমার দোষ ধরে। আমার রাগ ঠান্ডা হওয়ার পর আমাকে এই কথাগুলো কেন বলনি? ওই দিন যদি আমাকে এই কথাগুলো বলে ফেলতে তাহলে আজকে এত কিছু হতো না। নাও এখন খেয়ে নাও, এখন খেলে তোমাকে একটা সারপ্রাইজ দিব। সত্যি? হুম। খেলাম, এবার আমার সারপ্রাইজটা দেন। চোখ অফ করো, এই নাও তোমার সারপ্রাইজ। লাভ লকেট। অনেক আগে এনেছিলাম কিন্তু তোমাকে দিতে পারেনি। আজকে দিলাম, এখানে তোমার আর আমার ছবি আছে, যখনই মন খারাপ থাকবে এই লকেট খুলে আমাদের ছবি দেখে নিতে পারবে। তোমার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। বউ দেখি তোমার গালটা খুব লেগেছে না? এই বলে আমার ডান গালটা ছুঁয়ে দিলেন। আসলে ওই দিন উনার রাগ এতই ছিল যে রাগের বশে খুব জোরে ডান গালে থাপ্পড়টা মেরেছিলেন। আয়নাতে গিয়ে দেখি পুরো 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। হ্যাঁ, ব্যথা তো গালে বেশি পেয়েছিলাম, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা পেয়েছিলাম উনার সেদিনের করা কথায়। উনার বকাতে আমি অভ্যস্ত, কিন্তু এইরকম করা বকা আর রাগ সেদিন প্রথম দেখলাম। খুব কষ্টও পেয়েছিলাম উনার কথায়। সকালে থাপ্পড় মারা গালটা চুল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে আঙ্গুলের ছাপগুলো উনার নজরে না পড়ে। উনি আমার আরও কাছে এসে আমার সে গালে অজস্র চুমো দিলেন। জানি না এটা কি এমন মলম ছিল, মুহূর্তের মধ্যে আমার সব কষ্ট, ব্যথা দূর হয়ে গেল। তারপর ড্রয়ার থেকে একটা মলম এনে আমার গালে লাগিয়ে দিলেন। সকালে উনার সাথে ভার্সিটিতে গেলাম। ক্লাসে গিয়ে শুনি তন্ময় স্যার আমাদের ক্লাস আর নিচ্ছেন না। আমাদের ডিপার্টমেন্টে অন্য ক্লাসে ক্লাস করাবেন, কিন্তু আমাদের ক্লাস নিবেন না। উনার বদলে আরেকজন টিচার আমাদের ম্যাথ ক্লাস নিবেন। মেয়েরা তো সবাই হতাশ, আর আমাদের ক্লাসে আরেকটা ঢঙি আছে, এত না পারে পুরা কেঁদে দিতে। মেয়েরা সবাই বলাবলি করছে স্যার এমনটা কেন করলেন। আমারও একই প্রশ্ন, উনি এই কাজটা কেন করলেন? আমার জন্য কি উনি এই ব্যবস্থা নিয়েছেন? যদি এরকম হয় তাহলে তা নিজের থেকেও খারাপ লাগবে। কিরে তাসপিয়া, তোর মন কোন দিকে? এত উদাসীন লাগছে কেন? আমি মনে হয় পড়ে গেছি। কি মানে? আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। কি তুই? তা সে ভাগ্যবান ছেলেটাকে। আমাদের ক্লাসের ছেলে। নাম কি? সাব্বির। কি তুই সাব্বিরের প্রেমে? কখন, কেমন করে হলো? তোর বিয়ের জন্য যখন থেকে তুই ক্লাসে আসা অফ করে দিয়েছিস, এর কয়েকদিন পর ও নিজেই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসে। ও তোর সম্পর্কে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করত। তুই আসিস না কেন, কোন সমস্যা হয়েছে কিনা? আমাকে তুই তোর বিয়ে হওয়ার কথাটা ক্লাসের কাউকে জানাতে নিষেধ করেছিলি, তাই ওকে সত্যি কথাটা বলেনি। বলেছি কয়েকদিনের মধ্যে তুই চলে আসবি, ওর সাথে আস্তে আস্তে মিশতে মিশতে ওকে আমার ভালো লেগে যায়। আর এরপর মায়া, আর এই মায়া থেকেই ধীরে ধীরে ওর জন্য আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে। কি বললি? মায়া, মায়া থেকে ভালোবাসা জন্মায়। গাধি, কেন তুই সাগর ভাইয়াকে যখন ভালোবাসতি তখন তোর উনার সবকিছুর প্রতি মায়া জন্মায়নি? না, ওর প্রতি তো আমার কখনো মায়া জন্মায়নি, শুধু ক্ষণিকের মায়া কাজ করেছিল ওর প্রতি। ওকে ভালোবাসি এই কথাটা শুধু আমার মুখের কথায় সীমাবদ্ধ ছিল।
ভালোবাসি, শুধু মুখের এই কথাটা একে অপরকে বলতাম। স্যারের জন্য আমার যে মায়া জন্মেছে তার থেকে সাগরের প্রতি আমার এই মায়া অনেক দুর্বল। তাই তো সাগরকে এত সহজে ভুলতে পেরেছি। সাগরকে ভালোবাসি এই কথাটা মুখ দিয়ে বলতে বলতে তাতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ওকে যে ভালোবাসতাম সেই ভালোবাসার অনুভূতিটা ততটা অনুভব করতাম না। ক্ষণিকের যে মায়া ছিল সেটাও আস্তে আস্তে লোপ পেয়েছে। এখন সাগর নামটা আমার কাছে অপরিচিত লাগে। এই নামের মানুষকে কোন একসময় মুখে বলা ভালোবাসি কথাটা বলে ভালোবেসেছিলাম তা এখন আর মনে পড়ে না। ওর জন্য এখন আমার মনে কোন অনুভূতিই কাজ করে না, কিন্তু উনার জন্য, উনার জন্য খুব প্রখর এক অনুভূতি আমার মনে কাজ করে। উনার কথা, উনার স্পর্শ, উনার সবকিছুতে মায়া কাজ করে। তার মানে আমি উনাকে না চাইতেও ওনাকে আমি ভালোবেসে ফেলেছি। মনকে কত বুঝালাম আর কাউকে ভালোবাসবো না, কিন্তু এই মন কোন কথা শুনল না। নানা করা সত্ত্বেও এই মন ঠিকই আমার অজান্তে একজনকে ভালোবেসে ফেলেছে। শেষ পর্যন্ত উনার প্রেমে পড়ে গেলাম ক্লাস শেষে ভার্সিটি গেইটে। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কোথায় ছিলে এতক্ষণ ধরে? তাসপিয়ার সাথে ছিলাম। ও আচ্ছা, কি ব্যাপার মেঘ আমার দিকে অমন করে কি দেখছো? কিছু না। উনার মুখ দেখে বুঝার চেষ্টা করছি আমি উনার প্রতি যা অনুভব করি উনিও কি আমাকে ঠিক একইভাবে অনুভব করেন। আচ্ছা, আপনি নাকি আমাদের ক্লাস আর নিচ্ছেন না? হ্যাঁ। কারণটা কি জানতে পারি? সত্য বলবো নাকি মিথ্যা? অবশ্যই সত্যিটাই বলবেন। সাথে সাথে উনি জোরে গাড়ির ব্রেক কষলেন। মেঘ, তুমি কি আসলেই বুঝো না নাকি বুঝতে চাও না? মানে অনেকক্ষণ ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছেন, কি মায়া এই চোখে। বেশিক্ষণ উনার চোখে তাকিয়ে থাকলে উনি আবার খারাপ মনে করবেন, তাই তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। মেঘ, তোমার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমাদের ক্লাস নিব না, কারণ তোমাকে কোন কিছু জিজ্ঞাস করার জন্য দাঁড় করালে তুমি স্যার নামে আমাকে সম্বোধন কর। আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আগে বাসায় ডাকতে। তোমাকে অনেক বুঝানোর পর তুমি আর আমাকে স্যার বলো না। বাসায় আপনি করে ডাক, কিন্তু ভার্সিটিতে এসে যদি তোমাদের ক্লাস নিতে গিয়ে আমাকে তোমার কাছ থেকে আবার স্যার ডাক শুনতে হয় সেটা আমার নিজের থেকেই খারাপ লাগবে। তোমার থেকে যখন স্যার ডাকটা শুনি তখন মনে হয় আমি তোমার আপন কেউ না। দেখো, ইচ্ছে করলে আমি বিয়ের পর তোমার উপর আমার অধিকারটা দেখাতে পারতাম। পারতাম নয় কি? ইচ্ছা করলে নিজের অধিকারটা আদায় করে নিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। কেন করনি জানো? কারণ আমি সবসময়ই চাইতাম আমার স্ত্রী আমাকে আগে মন থেকে ভালোবাসুক। আমার কাছে তোমার মনটাই সবচেয়ে মূল্যবান। জোর করে একটা নারীর শরীর পাওয়া গেলেও মনটা পাওয়া যায় না। শরীরের চাহিদা সুখ তো স্বল্পকালীন। সময়ের সাথে সাথে তা নিস্তেজ হয়ে যায়। কিন্তু মনের সম্পর্ক, এর সুখের চাহিদা দিনকি দিন বাড়তে থাকে। যদি মনের কোন টান না থাকে, আত্মার কোন সম্পর্ক আমার জীবনসঙ্গীর সাথে তৈরি করতে না পারলাম, তাহলে সত্যিই আমার পুরো জীবনটাই বৃথা। এখনকার জন্য, বুড়ো বয়সের জন্য, সবসময়ের জন্য আমি একটা নির্ভরশীল হাত চাই, যে হাতকে কেন্দ্র করে আমরা একে অপরের জন্য স্বপ্ন দেখব, একজন আরেকজনের স্বপ্ন পূরণে এগিয়ে আসব। সোনালী দিনগুলো একসাথে দেখার জন্য একে অপরের সাথে থাকব। বিপদের দিনে একে অপরের ছাউনি হিসেবে পাশে দাঁড়িয়ে থাকব। একে অপরকে সাহস জুগাব। একাকিত্ব দিনগুলো দূর করার জন্য, মনের কথাগুলো কাউকে বলার জন্য আমার প্রিয়জন, ভালোবাসার মানুষের সঙ্গ প্রয়োজন। আর এইসবের জন্য মনের সম্পর্কটা অনেক জোরালো হওয়া লাগে। সুন্দরভাবে সারাটা জীবন যদি এইভাবে কাটাতে চাই, এক্ষেত্রে যদি আত্মার আর মনের সম্পর্কটা মূলকেন্দ্র হয়ে দাঁড়ায়, একে অবলম্বন করে আমাদের বাকিটা পথ বাঁচতে হয়, তাহলে শুধু শরীরের চাহিদাটা কি করে বড় হয়।
আমি চাইবো তুমি আমাকে মন থেকে মেনে নিয়ে আমাকে ভালোবাসো। শুধু এই দিনটার জন্য আমি এতটা বছর অপেক্ষা করে আছি। আমাকে মন থেকে মানতে হলে আমার নাম ধরে না ডাক, অন্তত আমাকে তুমি বলে ডাক। দেখবে আস্তে আস্তে আমাকে তোমার নিজের একটাই অংশই মনে হবে। এই কাজটা করতে পারলে ভাববো তুমি আমাকে পুরোপুরি মেনে নিতে না পারলেও কিছুটা হলেও মেনে নিয়েছো। আজকে সকালে শাওয়ারে গিয়ে উনি সেখানে চিল্লিয়ে চিল্লিয়ে গান গাওয়া শুরু করে দিলেন। मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में मार जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा। আর এদিকে উনার গান শুনে আমার কান ফেটে যাচ্ছে। গান গাইতে না পারলে এরকমভাবে চিল্লিয়ে গান গেয়ে মানুষের কান খারাপ করার কি দরকার? দুহাত দিয়ে কান চেপে ধরলাম। কিছুক্ষণ পর উনি বের হয়ে এলেন। মেঘ, তুমি এখানে? তুমি না রান্নাঘরে ছিলে? হ্যাঁ ছিলাম, তো ঘর গুছানোর জন্য এখানে এসেছি। আচ্ছা, তুমি কিছু শুনোনি তো? না, কিছু শুনিনি। ও থ্যাঙ্ক গড। তবে হ্যাঁ, বাথরুম থেকে কে যেন কাকের কণ্ঠে কাকা করে গান গাচ্ছিল সেটা শুনেছি। উহুম উহুম। উনার লজ্জা মাখা মুখ দেখে আমি ফিক করে হেসে দিলাম। আহারে কি লজ্জা! এই বলে আমার মুখ দুই হাত দিয়ে চেপে ধরলাম। মেঘ, এই কথাটা মনে মনে বলতে পারতি, জোরে বলার কি দরকার ছিল? তাড়াতাড়ি করে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। চলে যাওয়ার জন্য পাটা বাড়ালাম আর অমনি উনি আমার হাত ধরে টেনে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন। কি বলছিলে জানি? কিছু না। কিছু না, তাই না? শুনো পিচ্ছি, ছেলেদের লজ্জা থাকতে নেই। ছেলেদের মধ্যে লজ্জা কাজ করলে অনেক কিছু তাকে মিস করতে হয়। আর আমার গানকে কাকের সাথে তুলনা করলে? ছেলেদের গানের কণ্ঠ এরকম একটু হয়। এতে লজ্জার কিছু নাই। তোমার গানের কণ্ঠ মনে হয় যেন কোকিলের। আজকে বাসায় এসে নিয়ের পর তোমার কোকিল কণ্ঠের গান শুনব। এরপর আমার কপালে চোখে ভালোবাসার পরশ দিয়ে দিলে আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। এর কিছুক্ষণ পর চোখ খুলে দেখি উনি কেমন যেন নেশাকর চোখে আমার দিকে তাকিয়ে আছেন। উনার চোখ দুটি কি গভীর! এই চোখের দিকে তাকালে মনে হয় উনার এই চোখে কারোর জন্য গভীর প্রেম জমা আছে। মেঘ, এই যে আমার লক্ষ্মী বউ, আমার চোখে অমন করে কি দেখছো? আপনার চোখ দুইটা এত গভীর কেন? কারোর জন্য জমাট প্রেম এই চোখে বেঁধে রেখেছি তাই হয়তো। কেন আমার এই চোখের প্রেমে পড়ে গেলে নাকি? বলে কানের লতিতে একটা কামড় মারলেন। এত জোরে কেউ কামড় মারে? বউ, এখন তুমি আমার চোখের দিকে এইভাবে তাকিয়ে থাকলে আমি ভার্সিটিতে যাব কেমন করে? এই যে আমি আপনাকে আটকিয়ে রাখছি নাকি? তো আটকিয়ে রেখেছ তোই। এভাবে তাকালে আমার তোমার সাথে রোমাঞ্চ করতে ইচ্ছে করে। এই বলে উনার মাথার চুলগুলো ঝাড়লেন। আর এতে আমার মুখে পানির ছিটা এসে লাগল। এটা কি করলেন? ভালোবাসার রং মাখিয়ে দিলাম। আচ্ছা, একটা কাজ কর, এখন আমার এই নীল শার্টটা আয়রন করো। আজকে এটাই পরে যাব। কালকে না এই শার্ট পরে গেলেন? হ্যাঁ পরেছি, কিন্তু এই শার্টের কালারটা প্রিয়ার অনেক প্রিয়, তাই আজকেও পরে যাব। তাই না? দাঁড়ান, এই শার্ট পরা আমি বের করছি। মেঘ, কি হলো? এখনো আয়রন হয়নি আমার শার্টটা? এই যে নেন। ওমা, এই শার্ট পুরলো কি করে? এত কেয়ারলেস কেমন করে হও তুমি? এটা প্রিয়ার প্রিয় শার্ট ছিল। এখন আমি কি পরে যাব? হায় হায়, এখন আপনি কি করবেন? একটা কাজ করুন, আজকে এই কালো শার্টটা পরে যান। এই রং আপনাকে খুব মানায়। আর হ্যাঁ, আজকে থেকে আমি নিজে আপনার জন্য শার্ট বের করে রাখব। আপনার পছন্দমতন কোন শার্ট পরতে পারবেন না এখন থেকে? ইটস মাই অর্ডার, বুঝতে পারছেন? হ্যাঁ করতে পারি, একটা শর্তে। কি শর্ত? প্রতিদিন আমার টাইটা বেঁধে দিতে হবে। আচ্ছা। মেঘ, তুমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? কেন, কি হয়েছে? আমি এখন চেঞ্জ করব। অবশ্য তুমি চাইলে তোমার সামনে চেঞ্জ করতে পারি, আমার কোন সমস্যা নেই। এই না, আমি যাচ্ছি।
মেঘ, এই মেঘ, এই তো আসছি, কি হয়েছে আবার? আরে ভুলে গেলে আমারটাই এখনই লাগবে। হ্যাঁ, কারণ আজকে তোমার দেওয়া শার্টটা পরেছি, তাই আজকেই টাই পরিয়ে দিতে হবে। কিন্তু বাটি মেয়েদের এই এক সমস্যা। কি বললেন? কয় কিছু না, বলছি এমনে তো পারবে না, তাই আমার পায়ের উপর উঠে আমাকে টাই পরিয়ে দিতে পারো। দেখো আমার আবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাই বেঁধে দাও। উনার পায়ের উপর পা দিয়ে টাই পরিয়ে দিচ্ছি, আর উনি আমাকে জড়িয়ে ধরে আছেন। ন্যান হয়ে গেছে, এবার আমাকে ছাড়েন। এত তাড়াতাড়ি হয়ে গেছে? জি। আচ্ছা মেঘ, আসি। জি। মেঘ, শুনো, তোমাকে না আজকে সুন্দর লাগছে। আচ্ছা আসি। মেঘ, আপনি এখনো যাননি? না মেঘ, বলছিলাম যে আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা। আবারও আপনি, এবার কি বলবেন? আমার কানে এসে আমার বউটাকে আজকে সত্যিকারের বউ বউ লাগছে। এই বলে আমার কপাল, চোখ আর গালে ভালোবাসার স্পর্শ দিয়ে দিলেন। রাতে, আরে আপনি গিটার বাজাতে পারেন? কলেজ লাইফে অনেক বাজিয়েছি, এতদিন এটা লুকিয়ে রেখেছিলাম। আজকে আবার বের করলাম, সকালের কথা মনে আছে নিশ্চয়? মানে? ওমা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? সকালে বলেছিলাম না তোমার কোকিল কণ্ঠের গান আজকে শুনব? তাই এই গিটারটা আজকে বের করেছি। আজকে আমি গিটার বাজাবো আর তুমি গান গাবে। আমি গান পারি না। সে কথা বললে তো হবে না। গান তো আজকে তোমাকে গেতেই হবে, আর তোমার প্রিয় গানটায় গাবে। না হলে কি? কালকে সকালে ঘরের সব কাজ তোমাকে দিয়ে করাবো। আম্মু কোন কাজ করবে না আর তোমাকে সাহায্যও করবে না, রাজি আছো? না না, আমি গান শোনাচ্ছি। তোমার প্রিয় গানটা শোনাও। আমার প্রিয় গানটা বাদে আরেকটা গাই। হবে না, যেটা শুনতে চেয়েছি সেটাই শোনাও। बहुत प्यार करती हो तुमको सनम, कसम चाहे ले लो, खुदा की कसम। बहुत प्यार करती है तुमको सनम, सागर की बाहों में मौजी है जितनी, हमको भी तुमसे मुहब्बत है उतनी, के बेकरारी ना अब हो की काम, बहुत प्यार करती है तुमको सनम। এখন কাকে ভালোবাসো মেঘ? মানে? আমি বলছি এখন কাকে ভালোবাসো? তুমি তো এখন বিবাহিত। আর বিবাহিত মেয়েরা তাদের স্বামীকেই ভালোবাসে, তাহলে তুমি কি আমাকে? আমার জন্য তোমার মনে কিছু অনুভূত হয়? না, একবার ভালোবেসেছি, ঠকেছি, আর না, ভালোবাসা মানে কারো বিশ্বাস নিয়ে খেলা, তা চুরমার করে ভেঙে ফেলা। একবার এই ভুল করে অনেক কেঁদেছি, দ্বিতীয়বার এই ভুল করার সাহস নেই। মেঘ, তুমি আগে যাকে ভালোবেসেছিলে তার ভালোবাসা মিথ্যা ছিল, এ কথা আমি আগেও বলেছি, এর এখনো বলছি। কিন্তু তাই বলে তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা যখন তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, তখন তাকে দূরে সরিয়ে দেওয়ার কোন মানে হয় না? যখন তোমার মনে হবে কেউ তোমাকে সত্যিই চায়, তাকে ফিরিয়ে দিও না, কারণ সত্যিকারের ভালোবাসা সবার কপালে জোটে না। আর আজ না হয় কাল তুমি এই কথাটা মেনে নিতে বাধ্য হবে যে তুমিও আমাকে ভালোবাসো, আর এই কথাটা খুব শীঘ্রই তুমি নিজের মুখ আমাকে বলবে। আমি সেদিনের অপেক্ষায় থাকব। শুক্রবার বিকালে। মেঘ, এখনো রেডি হওনি? এই তো হব। মেঘ, তুমি কি এই থ্রি পিচ পরে বের হবে? হ্যাঁ। আজকে বরং শাড়ি পর। নতুন বউ তুমি সবসময় না পারো, মাঝে মাঝে তো শাড়ি পরতে পার। এই বলে আলমারি থেকে নীল রঙের শাড়ি বের করলেন। আজকে এই শাড়িটা পর। শুনুন। হ্যাঁ বল। আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি। না না, চিৎকার করে খাটে উঠে গেলাম। ওমা, কি হলো? আমাকে শাড়ি পরাতে হবে না। দেখ, একো তো শাড়ি পরতে পার না, তার উপর আবার না না করছো। তুমি কি চাও আজকে তোমাকে নিয়ে ঘুরতে গেলে সবাই বলে বেড়াক আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়? টিচার মানুষকে নিয়ে যদি সবাই এরকমভাবে বলে বেড়ায়, আমার মান সম্মান সব যাবে।
তুমি শাড়ি পরলে তোমাকে বউ বউ লাগবে, তখন আর কেউ বলবে না আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এমনেতেই সবাই বুঝবে তুমি আমার বউ। এটা কোন কথা হলো, শাড়ি না পরলে আমাকে আপনার গার্লফ্রেন্ড আর পরলে আমাকে আপনার বউ লাগবে? হ্যাঁ এটা কথা হলো, নাও শাড়ি পরিয়ে দিচ্ছি। না আমাকে শাড়ি পরানোর দরকার নাই আর কোথাও ঘুরতে যাওয়ারও দরকার নাই। কালকে যে আমাকে প্রমিস করছো সেটা মনে আছে? ও আচ্ছা তাই তো বলি এত প্রমিস প্রমিস করার কথা কেন বলছেন? হায় আল্লাহ, প্রমিস করতে যে কেন গেলাম। এইভাবে যে আমাকে ব্ল্যাকমেইল করবেন ভাবতেও পারিনি। কি হলো, কি ভাবছো? না কিছু না। এত ভেবে লাভ নাই, প্রমিস করছো এর মর্যাদা রাখতেই হবে। একবার ভাবলাম শাশুড়িমার কাছে যাব কিন্তু উনি কেমন করে জানি আমার মনের কথা ধরে ফেললেন। আমার মা এর কাছে গেলে যেতে পারো, কিন্তু তিনি ভাববেন উনার এই অকর্মণ্য মেয়ে রান্না জানে না আবার শাড়িও পরতে পারে না। তখন উনি তোমাকে নিয়ে কি ভাববেন? আসলেই তো স্যার ঠিক বলছেন। ভেবে দেখলাম শাশুড়ি মার কাছে গেলে আমার মান সম্মান যাবে। উনাকে এই ব্যাপার বুঝতে দেওয়া যাবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই প্রমিসটা রাখতে হলো আর শাড়ি পরতে হলো। উনি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন, নিজ হাতে আমাকে সাজিয়ে দিলেন। এই তো এখন না তোমাকে আমার বউ বউ লাগছে, এখন থেকে শাড়ি পরার চেষ্টা করবে। পুরোটা বিকাল উনার সাথে ঘুরলাম, এক মুহূর্তের জন্য উনি আমার হাতটা ছাড়েননি। আমার হাত ধরে উনি গল্প করে যাচ্ছেন আর আমি বাধ্য ছাত্রীর মতন চুপচাপ শুনে যাচ্ছি। আচ্ছা মেঘ, তোমার কাছে ভালোবাসা মানে কি? থাক আর ভাবতে হবে না, যেদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে সেদিন আমার প্রশ্নের উত্তর দিও। আস্তে আস্তে উনার আর আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল। এখন আর উনাকে আমার সেই রাক্ষস আর শয়তান মনে হয় না। আগে তো অনেক বকা দিত, কিন্তু এখন আমার উপর এখন তেমন রাগ দেখায় না আর বকাও দেয় না। কিন্তু খুব মিস করি বকাগুলো এখন। শাশুড়ি মা যতদিন এখানে ছিলেন ততদিন আমাকে রান্নার কাজটা একটু একটু শিখাত, কিন্তু আমি রান্নায় এতটা জোর দিতাম না। আমাদের বাসায় প্রতিদিন ছোট্ট সানজা মনির আনাগোনা লেগে থাকতো আর এটা খাবো ওটা খাবো বলে বায়না ধরত। আমিও এই ছোট্ট মেয়েটার জন্য রান্না করতাম, নিজ হাতে রান্না করে ওকে খাওয়াতে ভালো লাগতো। আস্তে আস্তে ওর কারণে আমি এখন মোটামুটি ভালো রান্না পারি। ইদানিং স্যারের কাছ থেকে নিজের রান্নার প্রশংসা শোনার জন্য রান্না করি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠি, সকালে নাস্তা বানানো, উনার শার্ট আয়রন করে দেওয়া, নিজ হাতে উনার জন্য শার্ট পছন্দ করে দেওয়া, টাই বেঁধে দেওয়া, এইসব করি। অবসর সময়ে উনি আমাকে গিটার বাজানো শিখান, কখনো বা উনি গিটার বাজান আর আমি গান গাই। আর প্রতিদিন রাতে আমরা বারান্দায় ঝোলানো দুলনায় বসে ধোয়া উঠা গরম কফি খেতে খেতে গল্প করি। গল্পে তিনি হচ্ছেন কথার ঝুড়ি। উনার ছোটবেলার গল্প, বন্ধুবান্ধবদের গল্প সব বলেন। উনি একবার কথা বলা শুরু করলে আমি আর নিজের কথাগুলো বলতে পারি না। চুপচাপ উনার কথাগুলো শুনতে হয়। অবশ্য উনার গল্পগুলো শুনতে ভালোই লাগে। কয়েকদিন পর আজকে ভার্সিটিতে যাব। সকালে উঠে উনি আমাকে নিয়ে নাস্তা করিয়ে ম্যাথ করাতে বসলেন। উনার কথামতো এখন সব কথা শোনা আর মানার চেষ্টা করি, শুধুমাত্র ম্যাথ বাদে। এই ম্যাথে আমার একটুও মনোযোগ নাই। আমাকে নিয়ে পুরো 1 ঘন্টা ম্যাথ করলেন। 1 ঘন্টা পর, মেঘ তোমার হলো? হ্যাঁ এই তো রেডি। হুম চল। উনার সাথে গাড়িতে করে ভার্সিটিতে গেলাম। মেঘ ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবে, তোমাকে নিয়ে একসাথে বাসায় যাব। আচ্ছা, মন দিয়ে ক্লাস করবে? জি। আচ্ছা তাহলে ক্লাসে যাও। আর শুনো, আজকে তোমার ডিপার্টমেন্টে আমার ক্লাস নেই, তাসপিয়া বা অন্য কারো থেকে আমার পড়াগুলো নোট করে নিও। জি। শুধু জি জি এই শব্দ ছাড়া কি আর কিছু বলতে পারো না? আচ্ছা তাহলে ক্লাসে যাও।
অনেক দিন পর এখানে আসছি, ক্লাসে এসে বসামাত্র তাসপিয়া এসে ধরল। কিরে, বিয়ে করে তোর বান্ধবীকে ভুলে গেছিস একেবারে? একটাবারও তো খোঁজ নিলি না। সরি দোস্ত, আসলে সময় হয়ে ওঠেনি, তাছাড়া বিয়ের পর ভুলে মোবাইলটাও বাবার বাড়ি রেখে আসছি তাই। ও তুই আর দুলাভাই কেমন আছিস? ভালো। জানতাম সাগর ভাইয়া তোকে সুখে রাখবে। সাগর? সাগর ভাইয়া তো ভালোবেসে বিয়ে করেছিস, সুখে তো থাকার কথা। তাসপিয়া, তোর সাথে পরে কথা বলছি, আমি আজকে ক্লাস করব না, বাসায় চলে যাব। কিরে, মাত্র একটানা ক্লাস করলি? অনেক দিন পর আসছস, একটু থেকে জানা, অনেক কথা আছে তোর সাথে। পরে না হয় তোর কথা শুনব, খুব খারাপ লাগছে, বাসায় যাব। ক্লাস থেকে বেরিয়ে আসার সময় দেখি স্যার আর প্রিয়া ম্যাডাম হেসে হেসে কথা বলছে। আজব, এত হেসে হেসে কথা বলছে কেন? উনারা ক্লাস করাতে আসছেন নাকি গল্প করতে? অসহ্য। হেঁটে হেঁটে যাচ্ছি, কোন রিকশাও পাচ্ছি না। এমনিতেই তাসপিয়ার কথা শুনে এবং স্যার আর প্রিয়া ম্যাডামের হেসে হেসে গল্প করা দেখে অনেক রাগ উঠে গেছে। আর এখন রিকশা পাচ্ছি না। আরে মেঘ, বাসায় যাচ্ছ নাকি? হ্যাঁ। ক্লাস না করে বাসায় চলে যাচ্ছ? কিন্তু এই সময় তো কোন রিকশা পাবে না। আমিও আজকে ক্লাস করব না, আমার বাইকে উঠো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সাব্বির, আমার হেল্পের জন্য এগিয়ে আসছো, ধন্যবাদ। সরি, তোমার বাইকে যেতে পারবো না। কিছুক্ষণ দাঁড়ালে একটা রিকশা পেয়ে যাব। তুমি এমন কেন বলতো? কোনোদিনও আমার হেল্প নিতে চাও না? আচ্ছা, আরেকটা কথা, তুমি এতদিন ধরে ভার্সিটিতে আসোনি কেন? জানো তোমাকে কতদিন ধরে দেখিনি, খুব মিস করেছি তোমাকে। সাব্বির, ওই তো রিকশা পেয়ে গেছি, আসি তাহলে। আচ্ছা, এত কিছু বললাম, কোনো কিছুর জবাব না দিয়ে ও চলে গেল। খুব খারাপ লাগছে আমার। উনি আমাকে বিয়ে করলেন অথচ কাউকে বলেননি উনি বিবাহিত। এখনো সবাই জানে উনি অবিবাহিত, আর তাসপিয়া, সে এখন জানে সাগরের সাথে আমার বিয়ে হয়েছে। তাসপিয়ার সাথে তো উনার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি তাসপিয়াকেও এই কথাটা বলেননি যে উনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি সাগরের স্ত্রী না, আমি উনার স্ত্রী। তাছাড়া প্রিয়া ম্যাডামের সাথে এত হেসে হেসে কথা বললেন কয়, আমার সাথে তো কখনো হেসে হেসে কথা বলেন না। আর সাগর, এই অমানুষটার কথা তো আমি ভুলেই গেছি। বিয়ের পর থেকে স্যার আমাকে নানা কাজে ব্যস্ত রাখত। প্রথম প্রথম উনার বকা খেয়ে আমার দিন যেত। উনার বকা আর আমার কান্নাকাটির কারণে সাগরের কথা ভাববার সময় পাইনি। এরপর উনার সাথে আমার ভালো সম্পর্ক হতে থাকে, তাই এখন সাগরের কথা আমার মাথায় আসে না। আজকে ম্যাডামের সাথে উনাকে দেখে খুব খারাপ লাগছে। উনার পাশে অন্য কোন মেয়েকে দেখে কেন জানি আমার সহ্য হচ্ছে না। উনাকে ভালোবাসি বলে অন্য কোন মেয়ে উনার পাশে থাকলে আমার সহ্য হয় না তা কিন্তু নয়। উনার প্রতি আমার ভালোবাসা না মায়া কাজ করে। আসলে এতদিন হলো মানুষটার সাথে আছি তাই একটুখানি মায়া, না একটুখানি না, অনেকখানি মায়া জন্মে গেছে। এই মায়া ভালোবাসা কিনা জানি না, আর বুঝতে পারছি না। ধুর, কি আবোলতাবোল বলছি, উনাকে কেন আমি ভালোবাসতে যাব? একবার ভালোবেসে কি তোর শিক্ষা হয়নি মেঘা? আবার ভালোবাসার ফাঁদে নিজেকে জড়াচ্ছিস তুই। আচ্ছা, উনি কি আমাকে ভালোবাসেন না তা কেমন করে হয়? কেউ তোকে দয়া করে বিয়ে করলে তোর দেখাশোনা, তোর পড়াশুনায় সাহায্য করছে, তার মানে এই নয় যে সেও তোকে ভালোবাসে। বিকালে উনি বাসায় এসে আমাকে দেখামাত্র একটা থাপ্পড় দিয়ে দিলেন। এখানে এসেছি অনেকদিন হয়, অনেক ভুল করেছি আমি, কিন্তু সেজন্য উনি কখনো আমাকে থাপ্পড় দেননি। কিন্তু আজ তোমাকে আমি বলেছিলাম না ভার্সিটির গেইটে দাঁড়িয়ে থাকতে? তুমি সেখানে না দাঁড়িয়ে চলে আসছো কেন? এই মেয়ে, তোমার কি মনে হয় তোমার পিছনে আমি সারাদিন পাগলের মতন ঘুরে বেড়াবো?
তোমাকে বিয়ে করে আমি তোমার দায়িত্ব নিয়েছি বলে আমাকে চরকার মতন ঘুরাবে? আমাকে তোমার মানুষ মনে হয় না। তুমি জানো কতক্ষণ ধরে তোমার জন্য আমি সেখানে অপেক্ষা করেছিলাম। তোমাকে সেখানে না পেয়ে আমার মনে কত দুশ্চিন্তা, কত আজেবাজে ভাবনা এসে ঘুরপাক খাচ্ছিল। আমার সাথে যদি আসার ইচ্ছা না হয় অন্তত আমাকে একটা মেসেজ দিয়ে দিতে বা আমাকে বলে আসতে পারতে। তাহলে আমাকে এত দুশ্চিন্তায়ও থাকতে হত না। দেখো, কথায় কথায় একদম কাঁদবে না, দোষ করবে অথচ বকা দিতে পারবো না, তাই না? এত ফ্যাসিলিটি আমার কাছে পাবে না। তোমার কারণে আজকে আমার নিশ্চিত হার্ট অ্যাটাক এসে যেত। আর এই ন্যাকা কান্না বন্ধ কর। একো তো আমাকে না বলে বাসায় এসে আমাকে দুশ্চিন্তায় ফেলো, আর এখন আমি যখন বাসায় আসছি তোমার অপরাধের জন্য তোমাকে কয়েকটা কথা শোনালাম, শুরু হয়ে গেল ন্যাকা কান্না। তোমার জ্বালাই না বাইরে না বাসায় শান্তি পাবো, অসহ্য কত কিনা বলে ফেললেন অথচ আমাকে কিছু বলতে দিলেন না। আমারও যে কিছু বলার থাকতে পারে তা বুঝতে চাইলেন না। আসলে উনাকে অনেক জ্বালাচ্ছি, কত কিনা করলেন আমার জন্য, অথচ আমি উনাকে শুধু কষ্ট আর দুশ্চিন্তায় ফেলছি। উনার জন্যও কিছু করা উচিত আমার। উনাকে মুক্তি দিয়ে দিলে হয়তো উনি শান্তি পাবেন। কিছুদিন আগে তাই করতে চেয়েছিলাম, কিন্তু উনার এখানে থেকে আমার শাশুড়ি মা সানজামণি আর উনার বকা না এগুলো উনার শাসন ছিল, সেগুলাকে ভালোবেসে ফেলেছি। উনাকে যদি মুক্ত করে দেই তাহলে সবকিছু আমি হারিয়ে ফেলব। আমি এইসব হারাতে চাই না। আরও কয়েকটা দিন দেখি, যদি মনে হয় সত্যিই উনার আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে তাহলে উনাকে মুক্ত করে দিব। জোর করে তো আর সবকিছু হয় না। রাতে উনাকে ডাক দিলাম কিন্তু খেলেন না। আমিও আর রাগ করে খাইনি। উনার এইরকম রেগে যাওয়া বকা দেওয়া তো আজকে নতুন নয়। এর আগে অনেকবার এরকম হয়েছে। প্রথমে রেগে আমাকে বকা দিবেন, এরপর খাবারের সময় হলে বলবেন খাবো না, কিন্তু পরে নিজে খাবারের প্লেট এনে আমাকে খাওয়াবেন আর নিজেও খাবেন। কিন্তু আজকে কি এমনটা হবে? আজকে যা হলো তাতে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন। নিজের থেকেও খুব কষ্ট হচ্ছে। আগে রেগে গেলে বকা দিতেন, কিন্তু আমার গায়ে কোনোদিনও হাত তুলেননি। আর আজকে কাঁদলে উনি নিজ হাতে আমার চোখের জল মুছে দিতেন, কিন্তু আজকে তা করেননি। সবকিছু অস্বাভাবিক লাগছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মনে হচ্ছে উনার রাগ ভাঙ্গেনি। চুপচাপ করে শুয়ে আছেন। ঘড়ির সময় আস্তে আস্তে বাড়ছে, কিন্তু উনি এত রাগ আমার উপর। ঘুমও আজকে আসছে না, শুধু এই পাশ ওই পাশ করছি। প্রতিদিন উনি আমাকে তার বুকে টেনে নিয়ে ঘুমাতেন, কিন্তু আজকে কত সহজে আমার উল্টো পাশ ঘুরে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ধরে ফুপিয়ে কাঁদলাম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল, মনে হচ্ছে শক্ত কিছুর উপর ঘুমিয়ে আছি আমি। চোখ খুলে দেখি উনার বুকে শুয়ে আছি। কি করে সম্ভব এটা? আমি জানি আমি যেভাবে ঘুমায় ঠিক সেইভাবে ঘুমিয়ে থাকি। এদিক ওদিক এত নড়চড় করি না। তাহলে কি করে উনার বুকে চলে আসলাম? তাহলে কি উনি না তা কি করে হয়? উনি তো আমার উপরে অনেক রাগ করে আছেন। হিসাব মিলাতে পারছি না। কি সুন্দর করে ঘুমাচ্ছেন উনি, আগে কখনো উনাকে এইভাবে লুকিয়ে দেখিনি। কেন জানি আজ তার এই ঘুমমাখা মুখটা দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, ঘুম থেকে উঠে যদি উনি আমার নাম ধরে ডাক না দেন? প্রতিদিন তো সবার প্রথমে উনি আমার নাম ধরে ডেকে কথা বলা শুরু করেন। আজ যদি তা না হয়, কিছু একটা করতে হবে যাতে উনি আমার নাম ধরে ডাকেন। উনার রাগ যে করেই হোক ভাঙ্গাতে হবে। কিছুক্ষণ পর, মেঘ, এই মেঘ, এই তো আমার প্ল্যান কাজ দিয়েছে। দৌড়ে উনার কাছে গেলাম। জি, আমাকে ডাকছেন? মেঘ, আমার চশমাটা কই? কেন আপনার বালিশের পাশে নাই চশমা? আপনি সবসময় তো ম্যাথ বই পড়া শেষ করে ঘুমানোর সময় বালিশের পাশে চশমা
রাখেন। হ্যাঁ রাখি, অনেকক্ষণ ধরে খুঁজছি পাচ্ছি না, একটু দেখতো কোথায়। এই যে আপনার চশমা, টেবিলে রেখে এখন আপনি বালিশের পাশে চশমা খুঁজে বেড়াচ্ছেন। আপনি পারেনও বটে, কিন্তু আমি তো টেবিলে চশমা রাখি না, সবসময় বালিশের পাশে রাখি, তাহলে কেমন করে সেখানে গেল? এই বলে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনি এইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছেন? আপনার কি মনে হয় আমি চশমাটা টেবিলে রেখেছি? এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কে আছে শুনি? আমার স্পষ্ট মনে আছে আমি কালকে চশমাটা কোথায় রাখছি। চশমা কি হাঁটতে পারে যে বালিশ ছেড়ে টেবিলে চলে গেছে? নিশ্চয় তুমি। আপনি কি এখন এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবেন? আমার খেয়ে দেয়ে কাজ নেই না তোমার সাথে ঝগড়া করব। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার পার্সোনাল জিনিসে আমাকে না বলে হাত দিবে না, আর যেখানে সেখানে রাখবে না। আমি এইসব পছন্দ করি না। আচ্ছা, সরি। উনার রাগ এখনো যায়নি। আমি জানি উনি চশমা ছাড়া বইয়ের লেখা ভালো করে দেখতে পারেন না, তাই ম্যাথ বই পড়ার সময় চশমা ব্যবহার করেন। আর ঘুমানোর সময় তা বালিশের পাশে রেখে ঘুমান। সকালে ম্যাথ বই পড়ার সময় উনার চশমা লাগবে জানতাম, আর সে সুযোগটা আমি কাজে লাগিয়েছি। আর কী বা এমন করলাম? চশমাটার জায়গা না শুধু বদল করছি, ইচ্ছে করে তো আর এইসব করিনি। এই চশমার অজুহাতে সকালে উনার মুখ থেকে যেন আমার নামটা শুনি, সেই জন্যই না এই কাজটা করলাম। আচ্ছা, এক কাজ করি, উনাকে একটা চিরকুট দেই। চিরকুটে সরি লিখে সেখানে শরীর ইমোজি দিয়ে চিরকুটটা টেবিলে রেখে আসলাম। যদিও জানি আমি কোন দোষ করিনি, কিন্তু তারপরও এই কাজ করলাম। আসলে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে, তখন যদি নিজের দোষ নাও থাকে তবুও সরি কথাটা বলতে হয়। নিজের আর আপনজনের মঙ্গলের জন্য মাঝে মাঝে এই কাজটা করতে হয়। দেখি উনি কি করেন, উকি দিয়ে দেখছি উনার রিয়েকশন কি হয়। উনি চিরকুট হাতে পেলেন, কিন্তু উনার ভিতরে কি চলছে তা বুঝতে পারছি না। নাস্তা করার পর আমাকে নিয়ে পড়তেও বসলেন না। এখনো রাগ পুষে রেখেছেন। ঠিক আছে, দেখি কতক্ষণ পর্যন্ত উনার এই রাগ থাকে। কেউ যদি আমার সাথে ভার্সিটি যেতে চায় তাহলে সে যেতে পারে। আমি 10 মিনিট পর রওনা দিব। 10 মিনিটের বেশি দেরি হলে আর কারোর জন্য অপেক্ষা করব না। এই আমি বলে দিলাম। কথাটা যে আমাকে বললেন তা বুঝতে পেরেছি। গেইটের বাইরে এসে দেখি উনি গাড়িতে বসে আছেন। সকালে যে শার্টটা পছন্দ করে রেখে দিয়েছিলাম সেটাই পরলেন। এটা দেখে খুশি লাগছে। এখন ইচ্ছে করেই 5 মিনিটের মতো বাইরে দাঁড়িয়ে আছি, চাইছিলাম আমার সাথে কথা বলুক। কিন্তু কথা তো বললই না, উল্টো জোরে জোরে গাড়ির হর্ন বাজিয়ে আমার কান ঝালাফালা করে ফেলছে। মনে হচ্ছে গাড়িতে না উঠে এভাবে দাঁড়িয়ে থাকায় উনি ক্ষেপে উঠেছেন। আমি আর উনার এক্সট্রা রাগ বাড়াতে চাই না, তাই গাড়ির পিছনের সিটে বসে গেলাম। আমি এই গাড়ির ড্রাইভার না। আমার গাড়ির পিছনের সিটে বসে কেউ যদি ভার্সিটিতে যায় আর তা আমার স্টুডেন্টরা দেখে ফেললে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, আমার মান সম্মান যাবে। যদি আমার সাথে ভার্সিটি যেতেই হয় তাকে আমার সামনের সিটে এসে বসতে হবে। চুপচাপ সামনের সিটে এসে পড়লাম। একবার উনার মুখের দিকে তাকালাম, কিন্তু উনার কোন পাত্তাই নেই। আজকে প্রথম ক্লাসটা তন্ময় স্যারের, সেটা আমার মনে ছিল না। ক্লাসে এসে বসামাত্র উনি ক্লাসে এসে উপস্থিত। হায় আল্লাহ, আমি তো পড়া নোট করে নেয়নি। আমি জানি ক্লাসে এসে সবার প্রথমে আমাকেই দাঁড় করিয়ে প্রশ্ন জিজ্ঞাস করবে। মেঘ, সনটা ডাব। অন্তর্ক সমীকরণ কি? স্যার, পড়া শিখোনি? মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। তুমি এমন কেন? কতদিন হয়ে যাচ্ছে এই চ্যাপ্টার ক্লাসে পড়াচ্ছি। এতদিন সবাইকে সময় দিয়েছি যাতে ভালোভাবে এই চ্যাপ্টার বুঝতে আর শিখতে পারে। কালকে তো ক্লাসে এসেছিলে, কারোর কাছ থেকে পড়া নোট করে নিতে পারোনি। অবশ্য পারবে কেমন করে? এক নাম্বারের ফাঁকিবাজ একটা। বাসায় তো মনে হয় বই খুলে একটু দেখো না বইয়ে কি আছে না আছে।
বই খুললে না পড়া পারবে। কতটা বছর অপেক্ষা করেছেন, মানে কিছু না, তুমি বুঝবে না। সময় আসলে বুঝবে, এখন না বুঝলেও চলবে। রাতে বাসায় এসে উনার কথাগুলো ভাবলাম। উনার কথাগুলো শুনে মনে হলো উনিও আমাকে ভালোবাসেন। কিন্তু কখনো তো এই কথাটা উনি নিজের মুখে বলেননি যে উনিও আমাকে ভালোবাসেন। যদি একটাবার আমার কাছে এসে এই কথাটা বলতেন তাহলে হয়তো উনাকেও আমি আমার মনের কথাটা বলতে পারতাম। এটা তোমার জন্য। কি এটা? বক্স খুলে দেখ। মোবাইল। এখন থেকে কোন সমস্যা হলে আমাকে কল দিতে পারবে। থ্যাঙ্কস আপনাকে। এখনই কারেন্ট চলে গেল, খুব গরম লাগছে। মেঘ, একটা কাজ করি, চল আজকে ছাদে গিয়ে গল্প করি। তুমি 2টা বালিশ আর চাদর নিয়ে আসো, আজকে ছাদে গিয়ে আকাশের চাঁদ তারা দেখে দেখে গল্প করব। ভালো আইডিয়া। তারপর ছাদে গিয়ে সেখানে বালিশ আর চাদর বিছিয়ে দুইজনে সেখানে শুয়ে গেলাম। বাহ, কি সুন্দর বাতাস বইছে, আর তার সাথে তো আছে আকাশের চাঁদ তারা। মেঘ, আকাশের এই তারাগুলো দেখে তোমার কি মনে হয়? কিছুই মনে হয় না। আপনার কি কিছু মনে হয়? অনেক কিছু। খুব অল্প বয়সে যখন বাবা আর আমার ছোট বোনটাকে হারায় তখন আমার সমবয়সীরা, আমার মা প্রায় বলতো ওরা নাকি আকাশের তারা হয়ে গেছে। এত তারাদের মধ্যে কোন তারাটা যে আমার বাবা আর বোন সেটা খুঁজে বেড়ায়। জানি এই সব কথা আমাকে তখন শুধু সান্ত্বনা দেওয়ার জন্য বলতো, কিন্তু এখন কেন জানি মনে হয় আমার বাবা বোন এত তারাদের ভিড়ে কোন এক তারা হয়ে আছেন, আর হয়তো আমাকে সেখান থেকে দেখছেন। মাঝে মাঝে খুব চেষ্টা করি তাদেরকে এই তারাদের ভিতর থেকে বের করতে। আপনার বোনও ছিল? হ্যাঁ। আপনার বাবা আর বোনকে খুব ভালোবাসতেন, তাই না? খুব ভালোবাসতাম। জানো, আজকে তোমাকে কিছু গোপন কথা বলতে ইচ্ছে করছে। আমার মা বাবা একে অপরকে খুব ভালোবাসতেন। আমার মা রক্ষণশীল পরিবারের মেয়ে ছিল, তাই মায়ের পরিবার আমার বাবা আর মায়ের সম্পর্কটা মেনে নেয়নি। মায়ের পরিবার অন্য আরেক জায়গায় তার বিয়ে ঠিক করে। কিন্তু আমার মা বাবা একে অপরকে খুব ভালোবাসতেন। এই বিয়ে মায়ের পক্ষে মেনে নেওয়া যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি আমার বাবারও। তাই তারা সিদ্ধান্ত নেয় ওরা পালিয়ে বিয়ে করবে। বিয়ের পর বাবা যখন মাকে নিয়ে বাবার বাড়িতে যায়, বাবার পরিবারও এই বিয়েটা মেনে নেয়নি, বরং বাবাকে ত্যায্যপুত্র করে দেয়, কারণ তারা জানিয়ে দিয়েছিল হয় এই মেয়েকে ছাড়তে হবে আর না হয় তাকে ত্যায্যপুত্র করা হবে। বাবা এই অবস্থায় মাকে ছাড়তে পারেনি, তাই মাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা তাদের স্বপ্নের সংসারটা চালাতে থাকে। এর 2 বছর পর আমি হয়। আর বাবা আস্তে আস্তে এর কয়েক বছর পর নিজের কষ্টের অর্থ দিয়ে একটু একটু করে বাড়ি বানায়। ভালোই চলছিল সবকিছু। এর কয়েক বছর পর আমার ছোট বোন আসে। ছোট্ট একটা পুতুল লাগতো ওকে। এই ছোট পুতুলকে নিয়ে খেলতাম সারাদিন। কিন্তু আমাদের কপালে এই সুখ বেশিদিন টিকল না। কারণ কয়েক বছর পর আমার বাবা আর এর পরপরই আমার ছোট বোনটা আমাদের ফেলে চলে যায়। খুব ভালোবাসতাম ওদের। এইভাবে আমার ভালোবাসার আপন মানুষগুলো আমাকে ছেড়ে যাবে কখনো ভাবতে পারিনি। বর্তমানে আমার আপনজন বলতে শুধু আমার মা আর তুমি। এরপর হঠাৎ করে উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলেন। মেঘ, বিশ্বাস করো, ওই দিন আমি তোমাকে ইচ্ছা করে থাপ্পড় মারতে চাইনি। আমি তোমাকে বলে গিয়েছিলাম গেইটে দাঁড়িয়ে থাকতে, আর তুমিও হ্যাঁ বলেছ। তাই ক্লাস শেষ করে সেখানে তোমার জন্য ঘন্টার পর অপেক্ষা করার পরও যখন তোমার আসার কোন হদিস পেলাম না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হলো এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। জানো কি পরিমাণ ভয়, দুশ্চিন্তা আর খারাপ ভাবনা আমাকে যন্ত্রণা দিচ্ছিল তা তোমাকে বলে বুঝাতে পারবো না।
তোমার কাছে যে মোবাইল নেই সেটা পড়ে মনে পড়ল। কি করব বুঝতে পারছিলাম না তখন। আর তোমার বান্ধবী তাসপিয়ার নম্বরও আমার কাছে নেই। হঠাৎ মনে হলো তুমি বাসায় যাওনি তো, তাই তড়িঘড়ি করে বাসায় এসে পৌঁছলাম। বাসায় এসে তোমাকে দেখে অনেক শান্তি পেলাম যে তোমাকে আমি হারাইনি। তোমাকে দেখে খুব খুশি হয়ে গেলাম, আর পরক্ষণেই তোমার ওই ভুল কাজের কথা মনে পড়ে আমার রাগ উঠে গেল। রাগ সামলাতে না পেরে সেদিন তোমাকে আমি থাপ্পড় দিয়ে দিলাম। তোমাকে থাপ্পড় মারাতে যতটা না তুমি ব্যথা আর আঘাত পেয়েছ, তার থেকেও অনেক বেশি ব্যথা আমার বুকে এসে লেগেছে। ভিতরে ভিতরে কি পরিমাণ কষ্ট পাচ্ছিলাম তা তোমাকে দেখাতে পারছিলাম না। বউ, আমি জানি আমার রাগ যখন নিজের কন্ট্রোলে থাকে না তখন কি করে ফেলি আমি নিজেও জানি না। শুধু যাদেরকে আপন ভাবি তাদেরকে আঘাত করে ফেলি। মাঝে মাঝে আমার খুব ভয় হয় জানো। শুধু মনে হয় আমার এই রাগ আর করা কথা শুনে তুমি কোনোদিন না আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাও। বউ, আমি যেমনই হই না কেন প্লিজ আমাকে ছেড়ে কখনো চলে যেও না। বুঝতে পারছি কথাগুলো বলার সময় উনার গলা ধরে আসছিল। কান্নাও করছেন সেটা বুঝতে পারছি, কারণ উনার চোখের পানিতে আমার গলা ভিজে যাচ্ছে। অনেক চাপা স্বভাবের মানুষ উনি, এতদিন উনার সাথে থেকে তা বুঝে গেছি। সরি, সামান্য একটা শব্দ বলতে যে মানুষটার ইগোতে অনেক লাগে, আজ সেই মানুষটা নিজের গোপন কথাগুলো এইভাবে আমার সামনে প্রকাশ করবে আর সেই ভুলের জন্য গোপনে কাঁদবে, আমি তা ভাবতেই পারিনি। মুখটা উপরে তুলে উনি বলতে শুরু করলেন, বউ, প্রমিস করো আমাকে না বলে আর কোথাও যাবে না। এই ভুল আর দ্বিতীয়বার করবে না, কোথাও গেলে আমাকে অবশ্যই জানাবে। মাকে অনেক বলেছিলাম এখানে থাকতে, কিন্তু উনি থাকেননি। বাবার বাড়িতে উনার প্রাণ পড়ে আছে, তাই সেখানে তাড়াতাড়ি চলে গেলেন। এই বাসায় এখন আমার সাথে একমাত্র তুমি আছো। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অনেক স্মরণীয়। বাসার বারান্দায় তোমার আর আমাদের অনেক স্মৃতি জমে আছে। আচ্ছা, তুমি চাইলে কি সে স্মৃতিগুলো মুছে ফেলতে পারবে? আমি কোনোদিনও সে স্মৃতিগুলো ভুলতে পারবো না। ওই দিনগুলো যখনই মনে পড়ে নিজেকে অনেক সুখী মনে হয়। মনে হয় আমার সবকিছুতে তুমি জুড়ে আছো। নিজেকে তখন আর একা লাগে না। এরপর উনি আমার ডান গালের কাছে এসে সেখানে চুমো দিলেন। আমাকে ভুল বুঝে কখনো ছেড়ে চলে যেও না প্লিজ, তাহলে বড্ড একা হয়ে যাব আমি। হ্যাঁ, আপনাকে ছেড়ে কখনো যাব না, এবার ঘুমিয়ে যান। আমার এই কথায় মনে হলো যেন তিনি তার প্রাণ ফিরে পেয়েছেন। আমার লক্ষ্মী বউ বলে আমার কপালে ভালোবাসার স্পর্শ দিলেন। আজকে নিজের থেকেও অনেক হালকা লাগছে। দিন দিন উনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই লোকটার ভিতরের মনটা যে এত কোমল, উনার সাথে না থাকলে না মিশলে বুঝতে পারতাম না। সকালে প্রতিদিনকার মতন আজকেও ভার্সিটি গেলাম। আজকে তেমন ক্লাস নেই, মাত্র 3টা ক্লাস ছিল। তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি আর তাসপিয়া গল্প করতে করতে গেটের বাইরে চলে আসলাম। এই মেঘ, কি খবর? এই তো ভালো। চলো না আজকে কোথাও থেকে ঘুরে আসি। তাসপিয়া, তুমিও চলো, দুইজনকে আজকে আমি খাওয়াবো। না না, তা লাগবে না, আমি এখন বাসায় চলে যাব। মেঘ, তুই এমন করছিস কেন? চল না একটু ঘুরে আসি। দোস্ত, আমার দিকটাও বুঝার চেষ্টা কর। আমি তাসপিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। বেচারি, সাব্বিরের সাথে থাকার জন্য এখন ও আমাকে টানছে। সাব্বিরের প্রেমে পুরা দিওয়ানা। আচ্ছা চল। থ্যাঙ্কস দোস্ত। তাহলে চলো। ওদের সাথে ঘোরাঘুরি করার পর ভার্সিটির গেইটে চলে আসলাম, এখনই উনি বের হবেন। এই তো মেঘ, কোথায় ছিলে? ক্লাসে তো তোমাকে দেখলাম না। আমাদের তো আজকে 3টা ক্লাস ছিল, তাই ক্লাস শেষ করে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেলাম।
ও তাই নাকি? ভালো, চলো বাসায় যাওয়া যাক। হুম। রাতে উফ, ম্যাথগুলো কি কঠিন, মাথা ব্যথা করছে খুব, মাথার চুল ধরে অনেকক্ষণ বসে আছি। কি ব্যাপার মেঘ, কি হয়েছে? মাথা ব্যথা করছে। আসো মাথায় তেল দিয়ে দিই, মাথা ব্যথা সেরে যাবে। না লাগবে না। লাগবে, বেশ লাগবে। চলো বলছি। উনি কি সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছেন, সাথে 2টা বেনিও করে দিলেন। নাও 2 বেনি করে দিলাম, এই বলে আমার এক বেনি ধরে টান দিলেন আর বললেন গুলো মিষ্টি লাগছে। উনার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। জানেন, আপনার এই কথা শুনে আমার একটা ছেলের কথা মনে পড়ে গেল। কি, কোন ছেলে আবার? আমি যখন ক্লাসে 8-এ পড়তাম তখন তো গ্রামের বাড়িতে থাকতাম, তখন একটা ছেলে আমাকে ঠিক একইভাবে আমার এক বেনি ধরে টেনে আমাকে গুলিমুলো মিষ্টি বলেছিল। তাই নাকি? তা ছেলেটাকে তোমাকে এই কথা কেন বলেছিল? ওকে তো আমি চিনি না। তবে কোন না কোনোভাবে কিভাবে জানি ওর সাথে দেখা হয়ে যেত। আসলে ওই দিন আমাকে শাস্তি দেওয়া, ইস কি বলে ফেললাম। শাস্তি, কিসের শাস্তি? না কিছু না। দেখো, আমাকে পুরো ঘটনা জানতে হবে, না হলে খুব অস্বস্তি লাগবে। তোমাকে কেন শাস্তি দিয়েছিল? নিশ্চয় তুমি কিছু করেছ। না, আমি তেমন কিছু করিনি তো। আসলে আমি কলা খেয়ে কলার ছোলকা রাস্তায় ফেলে দিয়ে বান্ধবীদের সাথে কথা বলছিলাম। আর তখনই ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কলার ছোলকার সাথে পিছলিয়ে পড়ে যায়। আর এটা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। এরপর খেয়াল করি ওই ছেলেটা রেগে আমার দিকে আসছে। আমি ভয়ে দৌড় দিয়ে পালাতে গেলে সে আমাকে ধরে ফেলে। এরপর সে রাগে আমাকে 50 বার কান কান উঠো বসো করিয়েছে। হ্যাঁ, আর এরপরেই সে আমার বেনি ধরে টেনে এই কথাগুলো বলেছিল। কিন্তু আমিও কম যায় না। একদিন ওই ছেলেটার দেখা আমি পেয়েছিলাম। আমাদের বাড়ি থেকে ওর বাড়ির রাস্তা 30 মিনিটের। বান্ধবীর বাসায় এসেছিলাম কাজে। পুকুর পাড়ে ঘুরতে গিয়ে দেখি সে ছেলেটা পুকুরে গোসল করছে। আর আমিও সে সুযোগ কাজে লাগিয়ে ওর সব কাপড় গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে আসছি। হিহিহি। কি পাজি মেয়ে। ছেলেটা তোমাকে দেখিনি? হ্যাঁ দেখেছিল তো। কত অনুরোধ করেছে ওর কাপড়গুলো দেওয়ার জন্য, আমি দেইনি। আমাকে কান ধরিয়েছে না, আমিও ওকে শাস্তি দিয়ে চলে আসছি হিসাব বরাবর। আচ্ছা, ছেলেটার নাম জানো না? না তো। ধরো কখনো যদি ওই ছেলেটার সাথে তোমার দেখা হয় আর ওই দিনের সেই দুষ্টু কাণ্ডের জন্য আবার তোমাকে শাস্তি দেয়। এরকম হবেই না। আমি তো ঢাকায় চলে আসছি, অনেক আগের ঘটনা, তাই ওই বজ্জাতটার চেহারা আমার মনেও নেই। ওরও মনে থাকবে না। আর যদি মনে থাকে, ওই দিনের ঘটনার জন্য তোমাকে আবার শাস্তি দেয়। মনে থাকলে আর কি করার, কিন্তু এবার যদিও আমাকে শাস্তি দিতে আসেও পারবে না। কারণ আপনি আছেন না, আমি আমাকে প্রোটেক্ট করবেন। তা আমি কেন তোমাকে প্রোটেক্ট করতে যাব শুনি? কারণ আমি আমার স্ত্রী, তাই এই কথা বলতে কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। কি জানি বললে শুনতে পাইনি। আমি টেবিলে খাবার সাজাচ্ছি। কথা ঘুরাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না। আমি তাড়াতাড়ি করে লজ্জায় বাইরে চলে আসলাম। কয়েকদিন পরের কথা, উনি লুকিয়ে লুকিয়ে কি জানি দেখছিলেন, আমি সেটা দেখার জন্য একটু আগালাম। আর তখনই তিনি সেই জিনিসটা লুকিয়ে ফেললেন। লুকিয়ে লুকিয়ে কি দেখছিলেন? হ্যাঁ, কিছু না। কিছু না মানে? নিশ্চয় কিছু দেখছিলেন। দেখান কি দেখছিলেন। বললাম না কিছু না। উনি এরকম কেন দেখালে কি এমন হতো? আমি কি উনার জিনিস কেড়ে নিয়ে যেতাম ছোট বাচ্চাদের মতন একদম? দূর, ভালো লাগে না। কি করি কি করি, আমার তো দেখতেই হবে।
কি লুকিয়ে রেখেছেন উনি? কিন্তু দেখব কি করে, উনি তো বাসা থেকে বের হচ্ছেন না। এক কাজ করি, এক বালতি কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, এই কাপড়গুলো উনাকে দিয়ে আসি। বলবো কাপড়গুলো ছাদে দিয়ে আসতে। বাহ, কি আইডিয়া তোর মেঘ, বাব্বা। উনি জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আমি লুকিয়ে দেখেছি। উনি ছাদে চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে লুকানো জিনিসটা বের করলাম। এটা কি মাটির পুতুল, বর বউয়ের পুতুল? এই জিনিস আবার লুকিয়ে দেখার কি হলো, পুতুলটা মনে হয়ে ভেঙে গিয়েছিল। কোনোরকম করে সেটা আবার জোড়াতালি দিয়ে ঠিক করা হয়েছে। মেঘ, বলেছিলাম না আমার জিনিসে হাত না দেওয়ার জন্য, কেন হাত দিলে? আমি মানে, এটাই শেষ ওয়ার্নিং, আমাকে না বলে আমার কোন কিছুতে হাত দিবে না। আচ্ছা, মুড অফ। কথা বলবে না? আচ্ছা, গান শুনবে? আপনার কাকের কণ্ঠের গান না শোনাই ভালো। তাই নাকি? তুমি এত শিউর কেমন করে হলে আমার গানের কণ্ঠ কাকের মতন? মুখ ভেঙ্গিয়ে শাওয়ারে গিয়ে যে গান গাইলেন তাতেই বুঝে গেছি। আচ্ছা, তাহলে কষ্ট করে এই গানটা শুনে বিচার করিও আমার গানের কণ্ঠ কেমন। দাঁড়াও, গিটারটা নিয়ে আসি। পেয়ার হুয়া হে জাব তুজোসে, রাঙ্গনে বলা মৌসামে, ইশ পেয়ার কি বাহার মে। হাম ভি বিখার যায় দিলনে তোজে যাব আপনা মানা, বলি হাওয়া তো হে দিওয়ানা জিসকে পেয়ার মে হো উমরে ভার তোজসা তুজে চাহে। আপনি এত ভালো গান গান, আমাকে তো কখনো বলেননি। তোমাকে বললে তো তোমার কাছ থেকে আমি গান শুনতে পারতাম না। আমার তো তোমার গান শুনতাই ভালো লাগে, তাই বলেনি। আচ্ছা, আপনি কি পরিমাণ চালাক, নিজে গান শুনবেন বলে আমাকে এই সত্য কথাটা কোনোদিন বলেননি। হুম, আজকে রাতে আপনার খাওয়া বন্ধ, যান। আমার সাথে আর চালাকি করতে আসবেন? হুম, সত্যি তো? হুম, ঠিক আছে, যাও, খাবো না। এরে রে, আমি তো আরো ভাবছি উনি বলবেন প্লিজ এরকম করো না, না খেলে আমার রাতে ঘুম আসবে না। উনি তো দেখি পুরাই উল্টা। আর খাবেন না মানে? চলেন, খেতে চলেন। না, আমি খাবো না, আজকে নিজ হাতে খেতে ইচ্ছে করছে না। কি, নিজ হাতে না খেলে আপনাকে কে খাইয়ে দিবে শুনি? কেন, আমার বউ? কি, আমি পারবো না, খিদে লাগলে এমনই খেয়ে নিবেন। ওকে, তাহলে আজকে আর খাচ্ছি না, ঘুমিয়ে পড়লাম। এত দেখি সত্যি সত্যি ঘুমিয়ে যাচ্ছে, কেন যে ওই সময় নিজের চালাকিটা দেখাতে গেলাম। আচ্ছা, না খেয়ে ঘুমাবেন না, শরীর খারাপ করবে, আমি খাবার নিয়ে আসছি, আপনাকে খাইয়ে দিব। হুম, নিজ হাতে উনাকে খাইয়ে দিচ্ছি, আর উনি মুচকি মুচকি হাসছেন। মনে হয় যেন আমাকে আমার কথার ফাঁদে ফেলতে পেরে উনি রাজ্য জয় করে ফেলেছেন। উনার এই মুচকি মুচকি হাসি দেখে আগে ফিদা হয়ে যেতাম, আর এখন এই হাসি দেখে অসহ্য লাগছে। দিনকাল ভালোই চলছিল, কিন্তু ভালো দিনকাল বেশি দিন থাকে না। কষ্ট যে কোন মুহূর্তে চলে আসতে পারে। উনাকে নিয়ে আমার ভালো লাগার অনুভূতি এখনো প্রকাশ করতে পারিনি। যাকে এখন ভালোবেসে ফেলেছি, এখন সেই আমাকে মনে মনে অনেক কষ্ট দিচ্ছে। এখন ক্লাসে আসলে বান্ধবীদের মুখ থেকে প্রায় শুনি উনি আর প্রিয়া ম্যাডামের মধ্যে নাকি রিলেশন চলছে। উনার সাথে প্রিয়া ম্যাডামকে এখন প্রায় দেখা যায়। প্রিয়া ম্যাডামের সাথে উনাকে দেখি, কিন্তু ওদের মধ্যে রিলেশন চলছে সে কথা মেনে নিতে পারছি না। এই কথা ভাবতেই এখন কষ্ট হচ্ছে। এই বিষয় নিয়ে উনাকেও কিছু বলেনি, কারণ ভালো তো বেসেছি, উনি তো কখনো আমাকে এই কথা বলেননি মেঘ আমিও তোমাকে ভালোবাসি। এখন কেন জানি মনে হয় প্রিয়া ম্যাডামই উনার পছন্দের সেই মেয়ে। হয়তো আমি ভুল করে ওদের মাঝে চলে এসেছি। বাসায় আসার পর মাথা ব্যথা করছে খুব, কোন কিছুতেই ভালো লাগছে না।
মনে হচ্ছে উনাকে বুঝি আমি হারিয়ে ফেলব। এই সময় আবার মোবাইলে কল দিচ্ছে কে? হ্যালো। হ্যালো, মেঘ। কে বলছেন? মেঘ, আমাকে চিনতে পারছো না? আমার কণ্ঠ এত তাড়াতাড়ি ভুলে গেলে? হ্যালো, আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। দয়া করে পরিচয়টা দিন, না হলে আমি কল কেটে দিচ্ছি। না না, এইরকম করিও না, প্লিজ কল কেটো না। মেঘ, আমি সাগর। সাগর? কোন সাগর? আমি কোনো সাগরকে চিনি না। মেঘ, প্লিজ, তোমার এই কথা বিশ্বাস করার মতন নয় যে তুমি আমাকে চিনো না। 3 বছরের রিলেশন ছিল আমাদের। এত তাড়াতাড়ি নিশ্চয় আমাকে ভুলে যাওয়ার কথা নয়। হ্যাঁ, আপনার দেওয়া কষ্ট এত সহজে কি করে ভুলি? আপনার সাথে আমার রিলেশন ছিল, সেটা অতীতের কথা। অতীতের কথা মনে রাখা উচিত নয়। আপনাকে ভুলে গেলেও আপনার দেওয়া কষ্টগুলো এখনো ভুলতে পারিনি। যাই হোক, আমি কোন অপরিচিত মানুষের সাথে মোবাইলে কথা বলি না, রাখছি। এতদিন পর কি মনে করে ও আমাকে কল দিল? আমার নম্বর কোথা থেকে পেল আজব? সারারাত টেনশনে ঘুমাতে পারেনি। একদিকে প্রিয়া ম্যাডাম আর আমার স্বামীকে নিয়ে টেনশনে আছি, আর আরেকদিকে সাগর। জানি না এখন আমার জীবনটা কোন দিকে মোড় নিবে। সকালে, আচ্ছা মেঘ, তোমার কি কিছু হয়েছে? কয় না তো, আমার আবার কি হবে? কিছু হয় নি আমার। সত্যি বলছো তো? হ্যাঁ, মিথ্যা কেন বলবো? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা বলছো। মনে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে তুমি অনেক চিন্তিত। না, আমার আবার চিন্তার কিসের? এই তো ভালো আছি। সারাদিন ভার্সিটি, পড়ালেখা আর রান্নাবান্না নিয়ে আছি। আলতো ফালতো চিন্তা করার সময় কোথায়? ও আচ্ছা, রেডি হয়ে নাও, একসাথে যাব। আপনি আজকে আগে চলে যান, আমার ক্লাস তো সকাল 11টা থেকে। আপনার সাথে এত সকালে গিয়ে কি করব? আজকে সকাল 11টায় ক্লাস। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি, সাবধানে যেও। বাসা থেকে বের হয়ে কিছু দূর হাঁটলাম, রিকশাও পাচ্ছি না। হঠাৎ কোথা থেকে সাব্বির এসে হাজির। অনেকবার ওর বাইকে উঠার জন্য বলছিল, কিন্তু আমি মানা করে দিই। এদিকে আমার ক্লাস একটু পরে শুরু হয়ে যাবে। ঠিক সময়ে ক্লাসে উপস্থিত না হলে উনি আবার রেগে যাবেন। ক্লাস শুরু হওয়ার আগে পরে উনি চেক করে যান আমি ঠিকভাবে ক্লাস করছি কিনা। অযথা উনার রাগ বাড়াতে চাই না। এদিকে সাব্বির ও অনেক জেদ করছে। ভাবলাম ক্লাসে উঠার জন্য ফ্রেন্ডের থেকে লিফট নিতেই পারি, তাই এরপরে আর না করলাম না, ওর বাইকে করে ভার্সিটি পৌঁছলাম। থ্যাঙ্ক গড, ঠিক টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। ক্লাসের ভিতর যখন ঢুকতে যাব তখন দেখি উনি বাইরে দাঁড়িয়ে আছেন। মনে হলো আমাকে কিছু বলার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার মেঘ, এখানে দাঁড়িয়ে গেলে যে? ক্লাসে যাবে না? তুমি ক্লাসে যাও, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া ক্লাসে মন বসে না। কিছু বললা তুমি? কয় না, কিছু বলি নাই, বলছি তাড়াতাড়ি ক্লাসে চলে আসিও। আমি উনার কাছে গেলেই উনি আমার হাত ধরে টেনে একটা ফাঁকা ক্লাসে নিয়ে গেলেন। আরে, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? 5 মিনিট পর আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমার বউয়ের সাথে প্রেম করব, তাই এখানে নিয়ে আসছি। কোন সমস্যা? কি? উনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। এই আস্তে, এত জোরে চিল্লানোর কি হলো? সরি, আপনার ক্লাস নেই এখন? না, এখন আমার অফ টাইম চলছে। আচ্ছা। মেঘ, এত দেরি করলে যে? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বাসা থেকে এখানে আসতে এত টাইম লাগে, তোমাকে আর সাব্বিরকে একসাথে আসতে দেখলাম। তুমি কি ওর বাইকে করে আসছো? আসলে আজকে বাসা থেকে রওনা দিতে দেরি হয়ে গেছে, তাই। আর আর কি? সাব্বিরের সাথে আসলে যে? তুমি কি ওর বাইকে করে
না, ওর বাইকে কেন উঠতে যাব, গেইটে এসে দেখি সেও আসছে। দুইজনে একসাথে এসে পৌঁছছি, তার মানে এই নয় যে ওর বাইকে করে আসছি। মিথ্যা বললাম কারণ আমি এখন কিছু বুঝাতে চাইলে উল্টা আমার উপর রাগ করে বসবে। ও আচ্ছা, মেঘ, ওই ছেলের সাথে তোমাকে যাতে আর মিশতে না দেখি, ওকে আমার বেশি সুবিধার মনে হয় না। তোমার দিকে ওর চোখের দৃষ্টি জানি কেমন। মানে তুমি বুঝবে না, ওর সাথে মিশতে বারণ করে দিয়েছি, তার মানে ওর সাথে আর মিশবে না, বুঝতে পারছো? হ্যাঁ। হঠাৎই উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আরে করছেনটা কি? কিছু না, আমার বউটাকে জড়িয়ে ধরছি। কোন সমস্যা তোমার? হুর ঢং, মুখ ভেঙ্গিয়ে আলগা পীড়িত। এখন প্রিয়া ম্যাডাম নাই, তাই আমার সাথে আলগা পীড়িত দেখাতে আসছে। বুঝি বুঝি, সব বুঝি। মেঘ ক্লাসে যাবে না? এরকম করে ধরে রাখলে কেমন করে যাব? ও আচ্ছা, যাও ক্লাসে যাও। হুম। মেঘ শুনো। জি। আমার কাছে এসে কপালে ভালোবাসার স্পর্শ দিলেন। সকালে এটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম, যাও। অফ টাইমে ক্লাসের বাইরে এসে দেখি উনি আর প্রিয়া ম্যাডাম গল্প করছেন। আমি বুঝতে পারি না ম্যাডামের সাথে উনার এত কথা কিসের। খুব রাগ উঠে যায় মাঝে মাঝে এইসব সিন দেখলে। না পারি কাউকে এই দুঃখের কথা বলতে, না পারি সইতে। চুপচাপ দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না কিছু। আবার এদিকে সাগরের টেনশন মনের ভিতর কাজ করছে। ও আমার মোবাইল নম্বর কি করে পেল? ওকে আমার নম্বরটা কে দিল? কি রে মেঘ, এত কি ভাবছিস? কিছু না। শুন না, 2 দিন আগে না সাগর ভাইয়া আমাকে কল দিয়েছিল। কি? হ্যাঁ, উনি আমাকে বলল জরুরি কাজে তোকে কল দিতে হবে। তোর নতুন নম্বরটা নাকি উনি মোবাইলে সেভ করতে ভুলে গেছেন, আর নম্বরটাও ভুলে গেছেন। তাই আমার থেকে তোর নম্বরটা চাইল। কেমন বর রে, তোর মোবাইল নম্বর সেভ করতে মনে থাকে না, নম্বর ভুলে যায়। কি, ও চাইলেই তোকে নম্বর দিতে হবে নাকি? এরকম রিয়েক্ট কেন করছিস? তোর বরকেই না নম্বর দিয়েছি, অপরিচিত কাউকে তো দেয়নি। এই বলে রাগ করে ও চলে গেল। কি করে যে বলি, সাগর আমার কেউ না। আর আমার স্বামী তাসপিয়াকেও বলেনি যে আমরা দুজন সম্পর্কের দিক দিয়ে এখন স্বামী স্ত্রী। কি করে এখন তাসপিয়াকে এই কথাটা বলি? তন্ময় স্যার, আমার কি হয়? অবশ্য এই কথা বলবো কি করে? উনি নিজেও তো কাউকে কিছু বলেননি। তাহলে এত বড় সত্য কথা বলার দুঃসাহস আমি কি করে দেখায়? চুপচাপ থাকা ছাড়া আমার যে আর কিছু করার নেই। মেঘ, আর ইউ ওকে? তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আর তাসপিয়াকে দেখলাম রেগে চলে গেল। না তেমন কিছু না, ওই আর কি একটু রাগ করেছে। আসো তো দেখি কেন রাগ করলো। ওর রাগ কমানোর ওষুধও আমার জানা আছে। চলো ওর রাগ ভাঙিয়ে আসি। শেষে অনেক কষ্টে ওর রাগ ভাঙাতে পারলাম। অবশ্য আমি না, সাব্বিরই এই কাজটা ভালো করে করেছে। আজকে তাসপিয়া, আমি আর সাব্বির ঘুরতে যাব ক্লাস শেষে। মহারানী, এই খুশিতে রাগ ভেঙে ফেলেছ? যেহেতু ওর লাভারের সাথে ঘুরতে যাবে, তাই ওর মনে লাড্ডু ফুটেছে। হ্যালো। হুম, বলো মেঘ। বলছিলাম যে আজকে আমি আপনার সাথে যাচ্ছি না, তাসপিয়ার সাথে বাসায় যাব। ওর মনটা খারাপ, তাই ওকে নিয়ে আজকে ঘুরতে যাব, এরপরে বাসায় চলে আসব। আপনি বাসায় চলে যান। আচ্ছা, এই ব্যাপার। আমিও তোমার সাথে যাই। আপনি আমার সাথে আসলে তাসপিয়ার মনে অনেক প্রশ্ন আসবে, মনে মনে অনেক কিছু ভাববে। আপনি যদি সবাইকে বলতেন আমি আপনার স্ত্রী, তাহলে আজকে আমাদের সাথে ঘুরতে পারতেন। শুধু শুধু আপনাকে ঝামেলায় ফেলতে চায় না। না, আপনার আশা লাগবে না। আপনি এখন অনেক ক্লান্ত, বাসায় চলে যান। আচ্ছা।
সন্ধ্যার আগে বাসায় চলে আসবে, দেরি যাতে না হয়, না হলে আমি খুব টেনশনে থাকব। জি জানিস মেঘ, একটু আগে দেখে আসলাম তন্ময় স্যারের গাড়িতে করে স্যার আর প্রিয়া ম্যাডাম যাচ্ছে। তোকে বললাম না উনাদের মধ্যে রিলেশন চলছে? এবার বিশ্বাস করলি তো আমার কথা? না হলে স্যারের গাড়িতে করে ম্যাডাম কেন যাবেন? কি দুইজনের জুড়ি ভালো জমবে রে। আরে মেঘ, কি ব্যাপার, কি ভাবছো? চলো, দেরি হয়ে যাচ্ছে, না হলে বাসায় পৌঁছতে দেরি হয়ে যাবে তোমার। হ্যাঁ চলো। রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে 3 জনে পার্কে ঘুরতে গেলাম। কেন জানি মনে হচ্ছে সাব্বির আমার দিকে বারবার তাকাচ্ছে। ওর তাকানোর ধরনটা আমাকে খুব অস্বস্তিতে ফেলছে। আর আমার পাগলি বান্ধবী তাসপিয়া একমনে ওর জীবনের গল্পগুলো শুনিয়ে সাব্বিরের দৃষ্টি আকর্ষণ করছে। বেচারি বান্ধবী আমার কত কি না করছে এই ছেলেটার মন পাওয়ার জন্য। কিন্তু দেখো, এই ছেলেটার কোন পাত্তাই নেই, শুধু আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। অনেক ঘোরাঘুরির পর তাসপিয়া আর আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসে দেখি উনি অনেক রেগে আগুন হয়ে আছেন। সারসে আজকেও মনে হয় উনাকে রাগিয়ে দিলাম। কি ব্যাপার মেঘ, এত লেট কেন? তোমাকে বলেছিলাম না সন্ধ্যার আগে বাসায় চলে আসতে? আসলে রাস্তায় জ্যাম ছিল তাই। উনার চোখের দিকে তাকিয়ে দেখি রাগ এখনো কমেনি। মেঘ, তুমি যে আমার বউ সেটা কি বারবার ভুলে যাও? বাড়ির বউ সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকবে সেটা কি ভালো দেখায়? আজকাল রাস্তাঘাটে কত কি ঘটে। মেয়ে মানুষ হয়ে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করলে কত কি বিপদ হতে পারে সে খবর তোমার জানা আছে। এত বড় মেয়ে হয়ে গেছো, এগুলো কি এখনো বুঝো না? সরি, আসলে বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে, আর কখনো এরকম দেরি করে বাসায় আসবো না। মনে থাকে যেন কথাটা? জি মনে থাকবে। অনেক রাত করে আমার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসলো। এত রাতে আবার কে কল দিল? হ্যালো। হ্যালো মেঘ, আপনি এত রাতে অন্য ঘরের বউকে কল দিতে আপনার লজ্জা লাগে না? না, করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে এত অন্যায় করার পরও এইসব কথা বলেন? আপনার লজ্জা থাকা উচিত, এই বলে কল কেটে দিলাম। ঘুম আসছে না কিছুতে। বারান্দায় চলে আসলাম। কি হচ্ছে এইসব আমার সাথে? এতদিন পর সাগর কেন আমাকে কল দিয়ে বিরক্ত করছে? কি চায় ও আমার কাছে? হঠাৎ মনে হলো কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আমি ভয়ে যখনই চিৎকার দিতে যাব তখনই আমার মুখ চেপে কেউ ধরল। এই আমি। উফ, এত ভয় পাও কেন? আপনি এত রাতে এখানে কি? একই প্রশ্ন তো আমারও। তুমি এখানে এত রাতে কি করছো? ঘুম আসছে না তাই আপনি ঘুমাতে যান। এই বলে একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি। উনি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে চুমু দিলেন। এক অজানা শিহরণে কেঁপে উঠলাম। মেঘ, তুমি কি কোন বিষয় নিয়ে চিন্তিত? এমন কোন বিষয় কি আমার থেকে লুকাচ্ছ যা তোমাকে মনে মনে কষ্ট দিচ্ছে? দেখো, যদি এরকম কিছু হয় আমাকে বলতে পারো। আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। না, তেমন কিছু না। জানতাম আমাকে বলবে না। আচ্ছা চলো, আর রাত জাগতে হবে না, না হলে শরীর খারাপ করবে। আমার ঘুম আসবে না। আচ্ছা, আমিও দেখি কেমন করে তোমার ঘুম আসে না, এই বলে আমাকে কোলে তুলে নিলেন। আমাকে উনার বুকে নিয়ে চুলে বিলি কেটে দিচ্ছেন অনেকক্ষণ ধরে। এরপরে এমনিতেই চোখে ঘুম চলে আসলো। চলবে।